পর যে এনার্জি গুলো থাকছে আর বাকি সেগুলো হচ্ছে যে তোমার হাইড্রো ইলেকট্রিক এনার্জি, তার সঙ্গে দেখো জিওথার্মাল এনার্জি, তারপরে আছে দেখো বায়োমাস এনার্জি, তারপর নিউক্লিয়ার এনার্জি এন্ড ফরেস্ট এনার্জি। এই পাঁচটা টপিকের উপর আজকে ডিসকাশন হবে ক্লাসের। আর তোমাদের যে ডাউট ক্লিয়ারিং গুলো আছে আইসিটি থেকে, যে সমস্ত কোশ্চেন গুলো এসেছিল আমার কাছে, সে সমস্ত কোশ্চেনের ক্লাসটা আমি ক্লাসের শেষে সবার সঙ্গে ডিসকাশন করে নেবো। আচ্ছা, এখানে একটা পুরোনো ক্লাসের কথা জিজ্ঞেস করে, পিকে কি এসেছে ক্লাসে? পিকে পিকে যদি এসে থাকো একটু রেসপন্স করো। তোমার যে কোশ্চেনটা ছিল সেটা তুমি সলভ করে উঠতে পেরেছিলে? খুঁজে পেয়েছিলে যে অ্যান্সারটা দিয়েছিলাম? আই থিঙ্ক পিকে এখনো ক্লাসে আসেনি। চলো দেখো, আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্টেই আছে দেখো হচ্ছে হাইড্রো ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে? তো আমরা একটা জিনিস জানি যে আমরা এখন বর্তমানে দুটো ধরনের এনার্জির দিকে ডিপেন্ডেন্ট হয়ে আছি। একটা তো আমাদের যেটা নন রিনিউয়েবল আছে, আর একটা হচ্ছে রিনিউয়েবল আছে। রিনিউয়েবল এনার্জি মানে যেটা আমরা বারবার ইউজ করতে পারি, বা এটার বলতে পারো যে এর ইউটিলিটিটা অনেক দিনের বা লং টার্ম এফেক্ট আছে এর। নন রিনিউয়েবল এনার্জি কি হয়, লং টার্ম এফেক্ট নেই, এটা আমাদের পৃথিবীতেই যত পরিমাণ থাকবে সেটা শেষ হয়ে গেলে তারপরে আমরা সেটা ইউজ করতে পারবো না। তো আজকের যে ক্লাসটা আছে সবগুলোই হচ্ছে হচ্ছে তোমার রিনিউয়েবল এনার্জির ওপর। তো রিনিউয়েবল এনার্জির মধ্যে হাইড্রো ইলেকট্রিক এনার্জি একটা হচ্ছে সব থেকে বড় পার্সেন্টেজ বা বড় ভূমিকা নেয়। এটা কি করে দেখো, লেখা আছে দেখো, এ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কনভার্ট the kinetic or movement energy in flowing or falling water into electrical energy that can be used in home and business। এটা মানে হচ্ছে যে ধরো আমরা জানি যে আমাদের নদীতে যেখানে উৎপত্তি স্থল হয়, অর্থাৎ পাহাড় থেকে যখন কোনো নদী উপর থেকে আসে, সেই উৎপত্তি স্থলে একটা নদীর গতি অনেক অনেক উচ্চ মাত্রায় হয়ে থাকে, অর্থাৎ সেই গতি কল্পনার বাইরে। এবং সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা যদি কোনো একটা সেই নদীর গতিকে কাজে লাগিয়ে যদি কোনো টারবাইন বা ডায়নামো বা মোটর ফিট করে দিই সেখানে, সে কি করবে, নদী তার স্রোতের গতিপথে সেই টারবাইনকে ঘুরিয়ে সেই স্রোতটাকে নিয়ে এগিয়ে যাবে। তো এর ফলে কি হবে, একটা কাইনেটিক এনার্জি, কাইনেটিক মিনস এখানে হচ্ছে তোমার একটা ঘূর্ণন গতি সৃষ্টি হয়। কাইনেটিক টার্মসটা স্ট্যান্ড ফর হচ্ছে ঘূর্ণন গতি বা মুভমেন্ট সৃষ্টি হয়। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল উদাহরণ দিয়েছি বাস্তবের সঙ্গে, যেটা হচ্ছে আমাদের সাইকেল যখন আমাদের চাকা রান করে সেই সময় আমরা একটা ডাইনামোকে যদি চাকার সঙ্গে কানেক্ট করে দিই, সেটা থেকে একটা এনার্জি জেনারেট হয় যেটা ঘুরে ঘুরে, যার ফলে কি হয়, একটা আমরা যে সামনে ফ্রন্টে থাকা লাইট বা যেটা আমাদের সাইকেলের সামনে লাগানো থাকে সেটা জ্বলতে থাকে। এখন তো বর্তমানে ব্যাটারি চলে এসেছে, কিন্তু আমি পুরোনো দিনের সাইকেলের কথা বলছি, যদি কেউ দেখে থাকো তারা নিশ্চয়ই দেখে থাকবে। তো ঠিক সেই কনসেপ্টে লাগানো হয়, অর্থাৎ মাঠ, একটা নদীর প্রথমে সবার আগে ব্যারেজ দেওয়া হয়। ব্যারেজ মিন্স একটা বাধা সৃষ্টি করা হয় নদীটার ফ্লোকে, এবং তার নদীর জলটাকে সব থেকে নিচে গ্রাউন্ডে দিয়ে পাঠানো হয়, এবং সেখানেই থাকে হচ্ছে টারবাইনটা, অর্থাৎ সেই ঘোড়ার জিনিসটা, যেটা আমরা ডায়নামোর সঙ্গে কনসেপ্ট নিতে পারি। সেইটাকে কি করে, নদী তার উচ্চ গতির যে গতিটা আছে সেই জলটা সেটাকে ঘুরিয়ে নিচে দিয়ে পাস হয়ে আবার নদীটা প্রবাহিত হয়। এর ফলে কি হয়, যে ঘূর্ণনটা সৃষ্টি হয়, যে কাইনেটিক এনার্জিটা সৃষ্টি হয়, সেটা কি করে, ইলেকট্রিককে জেনারেট করে। তো বুঝতেই পারছো সব থেকে কত সহজ উপায়ে আমরা ইলেকট্রিকটাকে জেনারেট করে নিতে পারছি, হাইড্রো ইলেকট্রিসিটির মাধ্যমে। অর্থাৎ এটা ন্যাচারাল, নদী কোনোদিন তার প্রবাহমানতা কমবে না, নদী প্রবাহমানতা সবসময় চলতে থাকবে। তো ন্যাচারাল এনার্জিকে কাজে লাগিয়ে এটাকে আমরা কি বলতে পারি, সেই জন্য এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে? এটাকে আমরা যত দিন যাবে ততদিনই ইউজ করতে পারবো, এটার কোনোদিন শেষ হবে না। তো এটাকে হোম এবং বিজনেস পারপাসে ইউজ করা হয়। যে সমস্ত বড় বড় ড্যাম আছে সেগুলোতে কাজে লাগানো হয়। আমাদের যেমন আমাদের তোমাদের আশেপাশে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় যেটা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে আছে সেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি ড্যাম, যেটা তোমরা অনেকে নাম শুনে থাকবে যদি আশেপাশে কেউ থাকো সেই জায়গার। তো ডিভিসি ড্যাম থেকে যখন জল ছাড়া হয়, বলা হয় যে সেই সময় কি অত্যাধিক পরিমাণে জল ছেড়ে দেয়, যেটা পরে আমাদের বাংলাকে দুঃখের নদী বলা হয় দামোদরকে। তো
সেখানে কি হয়, বন্যা প্লাবিত হয় যে অঞ্চল দিয়ে এই জলটা যায়। এটার রিজন হচ্ছে একটা সময় এই এনার্জিকে জেনারেট করতে গিয়ে অত্যাধিক পরিমাণ জল দরকার হয়, কিন্তু অত্যাধিক বৃষ্টিপাত হলে সেই জলটাকে আবার ফ্লোটাও ছাড়তে হয়। তো অত্যাধিক পরিমাণে জল আসার ফলে আমাদের বন্যার সৃষ্টি হয়। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এবং ডিসঅ্যাডভান্টেজ এটাও একটা থাকে, সেটা আমি পড়াবো যখন ডিসঅ্যাডভান্টেজটা পড়াবো এর। তো এই হলো হাইড্রো ইলেকট্রিক জেনারেট করার পদ্ধতি। হাইড্রো ইলেকট্রিক ক্যান বি জেনারেট অন দ্য স্মল স্কেল উইথ এ রান অফ রিভার, যে কথাটা যেটা বললাম এখন ক্লাসে সেটাই লেখা আছে। ইনস্টলেশন হুইচ ইউজ ন্যাচারালি ফ্লোয়িং রিভার ওয়াটার টু টার্ন ওয়ান অর মোর টারবাইনস। এই যে টারবাইনের কথাটা বললাম, যেটা ডায়নামো টাইপ কনসেপ্ট, সেই টারবাইনের মতো ব্যাপারটা ঘুরে কাজ করে on a large scale with hydroelectric dam। এই যে ড্যামের কথাটা আমি তো প্রত্যেকটা ওয়ার্ড আমি ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যে ক্লাসে যে সমস্ত নোট দেওয়া হয় কারো কারো ইংলিশে প্রবলেম হয়, সেটা আমি শুনলাম। তো তোমরা কি করবে, একটা ডিকশনারি অ্যাপ ইনস্টল করে নেবে। প্রত্যেককে আমি বলবো যে একটা ডিকশনারি অক্সফোর্ড বলে আছে, সেটা অ্যাপটা ইনস্টল করে নেবে। বা গুগল লেন্স বলে এখন গুগলের একটা ফিচার্স আছে, গুগল লেন্স। তোমার যেটা প্রবলেম হচ্ছে, যে কোনো ভাষায় হোক না কেন বা যে কোনো কিছুই প্রবলেম হোক না কেন, সেটার একটা পিকচার ফর্ম তুলে নেবে। পিকচারটাকে লেন্সের কাছে তুমি গ্যালারি থেকে নিয়ে আসতে পারো, বা ছবিটা তোলার সময় গুগল লেন্সকে ইউজ করে তুলতে পারো, যেখানে তুমি তোমার ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দিতে পারো। অর্থাৎ পুরো একটা পেজে যদি ইংলিশ থাকে, সেখানে টোটালটাই বাংলা করে দিতে পারো। তো গুগল লেন্সের ইউজটা তোমরা ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখে নেবে, যারা যারা একটুখানি টেকনিক্যাল এই সমস্ত জিনিসগুলো থেকে একটুখানি পিছিয়ে আছে, তাদেরকে বলবো যে ইউটিউবে তোমার বিভিন্ন সলিউশন দেওয়া থাকে, অনেকে ভিডিও বানায়, তো তোমরা সেখান থেকে সেটার হেল্প নিয়ে করতে পারো। তো গুগল লেন্সকে তোমাদের সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গুগল লেন্সকে ইউজ করে তোমরা তোমাদের ইংলিশের যে প্রবলেমটা আছে, যে আমার নোট দেওয়া বা কোনো কিছু যে প্রবলেমগুলো আসছে, তো সেইগুলোতে তোমরা সেটাকে কাজে লাগাতে পারো। আর 2 নম্বর হচ্ছে ডিকশনারি ইউজ করতে পারো। আমাদের যে নোটেতে যা যা ইংলিশের হার্ড টু হার্ড টার্ম থাকে, তো সেগুলোকে তোমরা ওভারকাম করতে পারবে। আশা করি এটা প্রত্যেকেই বুঝতে পেরেছো গুগল লেন্সের ব্যাপারটা। এটা ইউজেসটা একটু ইউটিউবে গিয়ে তোমরা দেখে নিও, তাহলে কি হবে, তোমাদের প্রত্যেককে বুঝতে সুবিধা হবে যে গুগল লেন্সকে কিভাবে ইউজ করব, এবং সেখান থেকে আমরা কি করে ইংলিশ কোনো টপিক থাকলে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমাদের 22টা ল্যাঙ্গুয়েজ আছে, তুমি কোথাও ঘুরতে গেছো, ওখানে গিয়ে গুগল লেন্সে কোনো একটা দোকানের নামটা ছবি তুলে নিলে সেটা তোমার বাংলা ভাষায় কনভার্ট করে দেবে। গুগল লেন্স এখন এতটা সুন্দর হয়ে গেছে। তো সাউথ ইন্ডিয়ায় কেউ ঘুরতে গেছে, সেখানকার ল্যাঙ্গুয়েজ জানে না, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা ছবি তুলে নিয়ে সে বাংলাতে কনভার্ট করে পড়ে নিতে পারবে কি লেখা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গুগল লেন্সের সুবিধা। তো তোমরা এটাকে কাজে লাগাতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে গ্যালারি থেকে নিতে পারো, প্লাস তোমরা যদি প্রিন্টেড ম্যাটেরিয়াল থাকে সেখান থেকে ছবি তুলে নেবে, যে কোনো টাইপের ছবি সেখান থেকে তার ইংলিশ টু বেঙ্গলি করে নেওয়া যাবে, না ইংলিশ টু হিন্দি, যারা সংস্কৃত স্টুডেন্ট আছে তারা সংস্কৃত মানে হিন্দি বুঝতে পারো, তো সেটাও করে নিতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো এটা আমি যখন হাইড্রোজেন ইলেকট্রিক এটা বললাম, অ্যাডভান্টেজটা একটু এবার বলে দিই, অ্যাডভান্টেজ কি কি আছে। তো আশা করি হাইড্রো ইলেকট্রিক এনার্জির এই ব্যাপারটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে হাইড্রো ইলেকট্রিকটা কি। যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, তারপরে আমি অ্যাডভান্টেজে চলে যাব। হাইড্রো ইলেকট্রিকটা আমি আশা করি বোঝাতে পেরেছি, এটা ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই পড়ি। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, যে কোনো রিলেটেড কোশ্চেনটা করতে পারো, তারপরে আমি নেক্সট চলে যাব। তো দেখে নাও এরপরে হচ্ছে যে তোমরা অ্যাডভান্টেজ অফ দ্য হাইড্রো ইলেকট্রিক দেখে নাও। রিনিউয়েবলটা কি রকম, এটা আমি তো শুরুতেই বললাম যে এটা একটা রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল নন রিনিউয়েবল বুঝিয়ে দিচ্ছি। রিনিউয়েবল মানে হচ্ছে যেটা আমরা কি করতে পারি, ইন ফিউচার টার্মসে ইউজ করতে পারি, যেটা কোনোদিন শেষ হবে না। নন রিনিউয়েবল মানে হচ্ছে এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের পৃথিবীতে যতটুকু স্টক আছে, বা যে জিনিসটা ধরো কয়লা হোক বা ক্রুড অয়েল হোক, এগুলো যতদিন স্টক আছে ততদিনই হবে। তারপরে এটা জেনারেট হতে যেহেতু লং টার্ম লাগে, অনেক দীর্ঘদিন সময় লাগে এটা তৈরি হতে, সেই জন্য আমরা এটাকে সহজে পাই না। তো এই হচ্ছে রিনিউয়েবল নন রিনিউয়েবলের ব্যাপার। তো এই এনার্জিটা কি হচ্ছে, রিনিউয়েবল এনার্জি। হাইড্রোইলেকট্রিক ইজ এ রিনিউয়েবল এনার্জি, ইজ দ্যাট মিন দ্যাট উই ক্যানট ইউজ আপ, মানে এটা আমরা ইউজ করেও শেষ করতে পারবো না, এটা চলতেই থাকবে। হাউএভার there are only limited number of suitable reservoirs where hydroelectric power plant can be built, and even less place where such as projects are profitable। এখানে একটা জিনিস বোঝাতে চাই যে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের দেশের থেকেও চীন বা অন্যান্য দেশেও আরো নদীর সংখ্যা বেশি। তো
কি হয় এটা যে এই যে রিনিউয়েবল শব্দটাতে আমি যে পয়েন্টটাতে যে কথাটা লিখেছি, এটাও আমি বোঝাতে চেয়েছি যে এটা তো শেষ হয় না, কিন্তু এটা জিনিসটা হচ্ছে লিমিটেড। অর্থাৎ যেখানে নদীর উৎসস্থল সেখানেই তুমি এই ড্যাম গুলোকে বানাতে পারো বা তৈরি করতে পারো। আমাদের নদী হচ্ছে উত্তর ভাগে, অর্থাৎ উত্তরের দিকটায় আমাদের নর্থের সাইডে প্রচুর পরিমাণে নদী আছে, কারণ হিমালয় আছে, সেখান থেকে বরফের জল নেমে আসে, সেইখানে আমরা সমস্ত রকম ড্যাম দেখতে পাই যেখান থেকে হাইড্রো ইলেকট্রিক তৈরি হয়। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, আর উত্তর ভারতের নদীগুলো আমরা হচ্ছে ভূগোলে পড়েছি বরফ গলা জলে পুষ্ট। তো বৃষ্টির জলে পুষ্ট নদী সেটা কোনোদিনও এত স্ট্রং এনার্জি তৈরি করতে পারে না বা এত কোয়ান্টিটি পরিমাণে ওয়াটার দিতে পারে না, সেই কারণে দক্ষিণ ভারতে এই সমস্ত ড্যাম খুব কম দেখা যায়। অর্থাৎ দক্ষিণ ভারতকে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে অন্য চিন্তা ভাবনা করতে হয় ভারতবর্ষের ক্ষেত্রে। উত্তর ভারত সেই তুলনায় কি করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে তোমরা নদীর উপর ডিপেন্ড করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। সেদিক থেকে চীন অনেকটাই হাইড্রো ইলেকট্রিকের উপর ভালো পরিমাণ এনার্জি তৈরি করে ফেলে এবং সব থেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট ড্যাম তারা বানিয়ে রেখেছে ব্রহ্মপুত্র নদীর উপর। আমাদের দেশে যেটা এসে চীনের থেকে উৎপত্তি হয়ে আমাদের দেশে এটা যেটা আসামের মধ্য দিয়ে আসে, তো এই যে এনার্জিটা তারা কি করে সহজে পেয়ে যায়, যেহেতু চীনেতে নদীর সংখ্যা প্রচুর এবং সেখানে তারা হাইড্রো ইলেকট্রিককে জেনারেট করে তাদের রিনিউয়েবল এনার্জিটা তৈরি করতে পারে। অর্থাৎ আমি এটাকে বলতে যাচ্ছি যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমরা এই হাইড্রো ইলেকট্রিক যে সোর্সটা সেটা যেখানে যেখানে নদী থাকবে, নদী উৎপত্তি স্থলেই পাওয়া যাবে। এর বেশি বাইরে আমি চাইলে প্লান্ট লাগাতে পারবো না। প্লান্ট মিনস হাইড্রো ইলেকট্রিক জেনারেট করার প্লান্ট লাগাতে পারবো না। এটার প্রজেক্টটা খুবই কম জায়গাতেই হবে, অর্থাৎ কম প্লেসেই করা যাবে। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট আছে হচ্ছে গ্রিন। Generating electricity with hydro energy is not pollution itself, মানে হচ্ছে এটা পলিউটিং করে না, অর্থাৎ এটা কোনো কারণেই হার্ম করে না, কোনো কারণেই তোমার তোমার হচ্ছে পলিউশন ছড়ায় না এই এনার্জি থেকে, যেটাতে তোমার নেচারের কোনো হার্ম হতে পারে। তো এটা হচ্ছে দ্য অনলি পলিউশন অকার্স ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দিস ম্যাসিভ পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ আমি এখানে দুটো কন্ট্রাডিক্টরি টার্ম দিয়ে দিচ্ছি। যখন পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে হয় সেই সময় আমাদের কিন্তু পলিউশনটা হয়। মানে আমরা যখন একটা ব্যারেজ তৈরি করি সেখানে যেন সিমেন্টের কাজ করতে হয়, তো নদীর জলেতে সেটা মেশে এবং সেই ততটুকু সময়ে এই পলিউশনটা হয়। তো তারপরে এই পলিউশনটা আর আসে না। তো এটা হচ্ছে মেন জিনিস, যেটা ইলেকট্রিক জেনারেট করতে গিয়ে এটা তোমার সবসময় এটা গ্রিন এনার্জি পায়, কিন্তু তৈরি করতে গিয়ে এর পলিউশনটা হয়ে থাকে। তো নেক্সট দেখো হচ্ছে গ্রিনের পর হচ্ছে রিলায়েবল। রিলায়েবল মিন্স আমি এখানে বলতে চাইছি যে এটা একটা ভরসাযোগ্য। রিলায়েবল টার্মসটা স্ট্যান্ড ফর হচ্ছে যার উপর আমরা ভরসা করতে পারি, রিলায়েবল করতে পারি। তো এটা দেখো হাইড্রো ইলেকট্রিসিটি ইজ আ ভেরি রিলায়েবল এনার্জি। কেন এটা আমরা ভরসা করতে পারি? এটা নদীর সঙ্গে যেহেতু রিলেটেড, দেয়ার আর ভেরি লিটিল ফ্রাকচুয়েশন in the term of the electric power that is being by the plant unless a different output desired. তো দেখো হাইড্রো ইলেকট্রিসিটি এনার্জি কি হচ্ছে একটা রিলায়েবল এনার্জি, এটাকে আমরা ভরসা করতে পারি, ডিপেন্ডেন্ট এর উপর হতে পারি। তো এটা টার্ম ইলেকট্রিক পাওয়ার জেনারেটরের ক্ষেত্রে মানে তৈরি করার ক্ষেত্রে এর যে প্লান্ট ডিফারেন্ট আউটপুট ডিজাইন, মানে এর ক্ষেত্রে আমরা যে প্লান্ট গুলো লাগাই এর এক একটা প্লান্টের এক একটা আউটপুট পাই। আমরা যেমন তাপবিদ্যুতের ক্ষেত্রে একটা 220 বা 2000 মেগাওয়াটের একটা তাপবিদ্যুৎ থেকে কনস্ট্যান্ট এনার্জি পেতে পারি, কিন্তু হাইড্রো ইলেকট্রিকের ক্ষেত্রে কনস্ট্যান্ট এনার্জিটা পাওয়াটাও সম্ভব নয়। কেননা নদীর ফ্লোতে যে সময় আমরা থাকবে সেই সময় আমরা কিন্তু তার টপ মোস্ট লেভেলে এনার্জিটা জেনারেট করতে পারবো, কিন্তু নদীর ফ্লো যে সময় থাকবে না, অর্থাৎ ধরে নাও যে বর্ষা সিজন ছাড়া বাকি অন্যান্য সিজন গুলোতে যখন সেখানে নদীর ফ্লোটা কম, তার একটা টপ মোস্ট লেভেলের যে এনার্জিটা রিকোয়ারমেন্ট আছে সেটাকে আমরা টোটালি দিতে পারবো না। এর জন্য আমরা অন্য এনার্জির উপর ডিপেন্ড হতে হয়। তো দেখা গেছে যে আমি বরাকর বা আসানসোল এই সমস্ত জায়গায় যারা থাকে তারা এই হাইড্রো ইলেকট্রিকের উপর ডিপেন্ড করে তাদের ইলেকট্রিসিটি আসে।
তার উপর তোমার ওখানে কয়লাও পাওয়া যায়, তো ওখানে আলাদা করে কয়লা থেকে বিদ্যুৎ তৈরি করার আলাদা প্ল্যান্ট লাগাতে হয়েছে, যেহেতু হাইড্রো ইলেকট্রিকটা তাদের সম্পূর্ণভাবে সবসময় তাদের টোটাল যে আউটপুট ডিজায়ার অর্থাৎ যেটা দরকার সেই ডিজায়ারটা দিতে পারে না, ডিফারেন্ট হয়ে যায়, অর্থাৎ এটা টোটালি আসতে পারে না, কমপ্লিটলি দিতে পারে না যতটুকু এনার্জি রিকোয়ারমেন্ট আছে একটা শহরের বা যে এলাকায় এটা লাগানো হয়েছে প্ল্যান্টটা। So, countries that has large resource of hydropower use the hydroelectricity as the base load energy source. As long as there is a water in the magazine, electricity can be generated. তো দেখো এখানে লেখা আছে যে দেশের the country have a large resource of hydropower, যেখানে দেশে সব থেকে হিউজ পরিমাণে হাইড্রো পাওয়ার রয়েছে বা হাইড্রো ইলেকট্রিসিটি রয়েছে অ্যাজ এ বেস লোড, অর্থাৎ ধরো সেটাই শুধুমাত্র এনার্জি সোর্স, তো সেটার ক্ষেত্রে তাদের কি করতে হয়, ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে তাদের অ্যাজ লং অ্যাজ দ্য ওয়াটার ম্যাগজাইন, মানে ওয়াটারটা যতক্ষণ থাকে বা ওয়াটার যতক্ষণ এটার উপর কাজ করছে, তো তার উপরই ইলেকট্রিসিটি জেনারেট করতে হয়। আমি একটা দেশের কথা বলছি, যেমন ধরো তোমার অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া যে কান্ট্রিটা আছে সেটা কি করে, তাদের প্রথম হচ্ছে সবটাই ডিপেন্ডেন্ট অন দা রিনিউয়েবল এনার্জির উপর। তোমার যেটা হচ্ছে তারা সোলারকে ইউজ করে, সোলার প্ল্যান্টকে ইউজ করে, কিংবা তারা আরো যে সমস্ত নদী মাতৃক যে ড্যাম আছে সেখানে সেগুলোকে ইউজ করে। তো এদেরকে অল্টারনেটিভ কেন ভাবতে হয়েছে, প্রথমে তারা এরা যখন সোলার এনার্জি আসেনি বা সোলারের কনসেপ্ট যখন আমাদের এনার্জিতে আসেনি, তো সেই সময় তারা কি করতো, সবটা ডিপেন্ড করতো হচ্ছে হাইড্রো ইলেকট্রিকের ওপর। কিন্তু তাদেরকে পরবর্তীকালে সেই চিন্তা ভাবনাটা নিতে হয়েছে, তার কারণ হচ্ছে হাইড্রো ইলেকট্রিক করা তাদের ক্ষেত্রে যে সোর্সটা সেটা কম, মানে লং টার্মে এই যে জায়গাগুলো আমি বলছি নদীর যে সংখ্যাটা হয়তো দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অনেক নদী শুকিয়ে যাচ্ছে বা অনেক নদীর জল কমে যাচ্ছে। আমাদের গঙ্গা আগে যে সময় যেভাবে ফ্লো হতো সেটা হয়তো দেখবে পুরোনো দিনে গঙ্গার তুলনায় এখন গঙ্গার ফ্লো অনেক কমে গেছে। তো এগুলো এক একটা পসিবল প্রবলেম, যেটার জন্য ইলেকট্রিক জেনারেশনের ক্ষেত্রে প্রবলেম হয়। তো রিলায়েবল তো বটেই, কিন্তু এক্ষেত্রে একটা আউটপুট ডিজায়ার যেটা আমাদের দরকার, যতটুকু আউটপুট দরকার সেটা আমরা কমপ্লিট করতে পারি না। নেক্সট দেখো হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কি কারণে বলা হচ্ছে দেখো, এ প্রিভিয়াসলি মেনশন অ্যাডজাস্টিং ওয়াটার ফ্লো অ্যান্ড দ্য আউটপুট ইলেকট্রিসিটি ইজ ইজি। তো প্রিভিয়াসলি মেনশন করা যেটা আগে থেকে আমি বললাম, যেটা আগে থেকে বলা আছে অ্যাডজাস্টিং ওয়াটার ফ্লো অ্যান্ড দ্য আউটপুট ইলেকট্রিসিটি ইজ ইজি, মানে এটা টারবাইন ঘুরলেই আউটপুট পাবো, এটা তো সব সহজ ব্যাপার। ফ্লেক্সিবল এর জন্য এটাকে বলা হচ্ছে, মানে যখন নদীর স্রোত থাকবে তো একটা টারবাইন ঘুরলেই এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। যেমন আমি সেই পুরোনো মিল, যেটা থেকে একটা হাওয়ার ফ্লো থাকলে পাখা ঘুরলে সেটা থেকে ইলেকট্রিক জেনারেট হবে, ঠিক সেই কনসেপ্টটা এটা কি করা হচ্ছে, ওয়াটারকে কাজে লাগানো হচ্ছে, অর্থাৎ জলকে একদিকে ফ্লো করিয়ে সে টারবাইনটা ঘুরিয়ে এটাকে আমরা তোমার ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি, তো এই জন্য এটাকে ফ্লেক্সিবল বলা হয়। At time where power consumption is low and water flow is required, and the maximum level of the being conserved for the time when the power consumption is high। তো দেখো এটা বলা হচ্ছে যে যখন ধরো দিনের বেলা বা শীতকালে যেখানে পাওয়ার কনজাম্পশন আমাদের কম থাকে, তো ওয়াটার ফ্লোকে সেই সময় কি করে দেওয়া হয়, রিডিউস করে দেওয়া হয়, মানে কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওয়াটার ফ্লোকে সেই সময় কি করে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়, ব্যারেজ গুলোকে খুলে দেওয়া হয়। বা যখন আমাদের হাই কনজাম্পশন দরকার, অর্থাৎ প্রচুর পরিমাণে ইলেকট্রিক জেনারেট করা দরকার, যেমন গরমকালের কথা বলছি, এসি বা অন্যান্য কিছু জিনিসগুলো চলে, সেই সময় লেভেলটাকে ম্যাক্সিমাইজ করে দেওয়া হয়, অর্থাৎ সেই সময় লেভেলটা হাই রাখা হয়, যার ফলে কি হয়, ওয়াটার ফ্লোটা ভালো পরিমাণে থাকে, অর্থাৎ যে সময় আমার কনজাম্পশন কম আছে সেই রিডিউস করে দেওয়া হয়, অর্থাৎ ফ্লোটাকে খুব ইজি করে দেওয়া হয়, অর্থাৎ ব্যারেজ গুলোকে খুলে দেওয়া হয়। যে সময় আমাদের আউটপুটটা বেশি দরকার, অর্থাৎ কনজাম্পশন বেড়ে গেছে, সেই সময় কি করা হয়, ব্যারেজ গুলোকে বন্ধ করে দেওয়া হয় যাতে ওয়াটার ফ্লোটা ভালোভাবে চলতে পারে। বলতে পারো মডার্ন টেকনিকের পুরোনো টেকনিকের যে ব্যারেজ গুলো করা আছে তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। মডার্ন টেকনিকের ব্যারেজ গুলো এখন যত ব্যারেজ আছে সেগুলো হচ্ছে অটোমেটিক, অর্থাৎ তুমি একটা ফ্লো চার্ট তাকে রেডি করে দিলে, তার একটা এআই বেসড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে দিয়ে দিলে, যে সে তার মনিটরে দেখে নিল যে এখন কনজাম্পশন অফ দ্য পাওয়ার ইলেকট্রিসিটি কতটা আছে, সে সেই অনুযায়ী ব্যারেজ গুলো এক একটা খুলতে থাকে। যদি দেখে হাই কনজাম্পশন আছে সে তখন ব্যারেজ গুলো অটোমেটিক বন্ধ করতে থাকে।
কিন্তু আমাদের যে সমস্ত ড্যাম গুলো করা আছে সমস্তগুলোই পুরনো টেকনোলজি, সেটাকে ম্যান লেবার বা লেবার দিয়ে সেটাকে এক একটা ড্যামকে খুলতে হয় বা বন্ধ করতে হয়। এরকম ক্ষেত্রেও দেখা গেছে যে সেই ড্যাম গুলোকে খোলা বা বন্ধ করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে থাকে, সেখানে আমাদের আবার কি করতে হয় যে সেই মেনটেন্সটা নিজেদের ম্যানুয়ালি করতে হয়। তো যে সমস্ত জিনিসগুলো টেকনোলজি বেসড হয়েছে এখন বেড়েছে সেখানে ফ্লেক্সিবলের ক্ষেত্রে আমাদের কি হয়, যখন হাই অ্যান্ড লো ব্যাপারটা থাকে সেখানে আমরা তার মতো কনজাম্পশন অনুযায়ী এটাকে কন্ট্রোল করতে পারি, যেটা অন্যান্য ইলেকট্রিসিটির ক্ষেত্রে করতে পারি না। কেউ কিছু বলছো? তার হেডফোন অন আছে বুঝতে পারছি। কেউ হ্যাঁ কেউ স্যার। কিছু জানতে চাইছো? হ্যাঁ স্যার। বলো। স্যার এখানে ম্যাগাজিন বলো। ফুয়েল এই যে বলা হচ্ছে, ওই জিনিসটা ঠিক একটু বুঝতে পারছি হম, না। ওটাকে বলা হচ্ছে যখন ইউ যে কোয়ান্টিটি অফ দ্য ওয়াটারটা যখন সবসময় ম্যাক্সিমামটা লাগবে, সেটাকে ম্যাক্সাইম মানে হচ্ছে যেটা ম্যাক্সিমাইজ করে দেওয়া হচ্ছে। ম্যাক্সাইম লেভেল মানে হচ্ছে হাই লেভেল, বুঝতে পারছো? এখানে ম্যাক্সাইম স্ট্যান্ড ফর হাই। আশা করি বোঝা গেল। কেউ কিছু বলবে? তো নেক্সট দেখো, পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সেফ। এটা কেন সেফ বলা আছে? ফসিল ফুয়েল কি করে আমাদের নেচারকে হার্ম করে আমরা জানি। ফসিল ফুয়েলের মধ্যে কয়লা আছে, তোমার পেট্রোকেমিক্যাল বা ক্রুড অয়েল আছে। তো এগুলো কি করে আমাদের নেচারকে হার্ম করে। তার যে কার্বন মনোঅক্সাইড বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, যেটাই ছাড়ে, তো সেই ক্ষেত্রে আমাদের নেচারকে হার্ম করে। কিন্তু এই এনার্জি জেনারেট করতে গেলে শুধুমাত্র ড্যাম তৈরির ক্ষেত্রে আমাদের যেটা পলিউশনটা হয় সেটাই, বাকি সবসময় আমাদের সেফ। কেননা আদার ফসিল ফুয়েল, নিউক্লিয়ার এনার্জি, এরা কি করে মাস, এখানে লেখা আছে দেখো, কম্পেয়ার টু অ্যামং আদার ফসিল ফুয়েল অ্যান্ড দ্য নিউক্লিয়ার এনার্জি হাইড্রো ইলেকট্রিসিটি ইজ মাচ সেফার। এখানে দেখো নিউক্লিয়ার এনার্জি কিন্তু একটা রিনিউয়েবল সোর্স। তো এটাকেও এখানে আমরা কি করেছি, সেফ, ওর থেকেও এটাকে সেফ বলে ডিক্লেয়ার করেছি। তার কারণ হচ্ছে নিউক্লিয়ার এনার্জি যখন আমি পড়াবো সেখানে রিজন বলে দেবো যে হাইড্রো ইলেকট্রিসিটি কেন সেফ। তবে কিছু কিছু ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ তো আমি বললাম, যে ধরো যে সময় অত্যাধিক ওভারফ্লো চলে আসে ওয়াটারের, হাই যখন কনজাম্পশন কম আছে অথচ হাই ফ্লো চলছে, সেই সময় আমাদের জল ছাড়তে হয়, যার ফলে বন্যা হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে এই জিনিসটা আমাদের দেখা যায়। তো হাইড্রো ইলেকট্রিসিটি সেক্ষেত্রে আমাদের মাছ সেফার। দেয়ার ইজ নো ফুয়েল ইনভলভ, এখানে কোনো ফুয়েলের কনজাম্পশন দরকার হয় না আদার দেন ওয়াটার। ওয়াটার ছাড়া এখানে কোনো কিছু লাগছে না, তো এটাই লেখা আছে। তো এরপরে দেখো ডিসঅ্যাডভান্টেজ করবো, ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য হাইড্রো ইলেকট্রিসিটি। তো কি কি আছে দেখো, এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস। এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস অফ দ্য হাইড্রো পাওয়ার ইজ আর রিলেটেড টু intervention in the nature due to damming of water, changed water flow, and construction of the road and power lines. তো দেখো এখানে আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস, এটা ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে সেটার মধ্যে প্রথম আছে হচ্ছে এর নেচারেতে আমরা ড্যাম করছি, অর্থাৎ একটা ধরো নদী, তার ন্যাচারাল ফ্লোকে আমরা প্রথমে বাধা দিচ্ছি। তার এখানে আমরা দেওয়াল তুলে দিচ্ছি বলতে গেলে। তো সেই এনার্জিটাকে জেনারেট করার জন্য সেটা দেওয়াল তোলাটা স্বাভাবিক, ব্যারেজ আমাকে করতেই হবে। তো তারপর দেখো ওয়াটার ফ্লো কে চেঞ্জ করে দিচ্ছে, তার রাস্তা বা গতিপথ অনেক সময় দেখা গেছে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 2 নম্বর, তারপরে 3 নম্বর দেখো, সেটার একটা এক্সাম্পল আমরা সিম্পলি দিতে পারি যে রাস্তা বা গতিপথ কিরকম ঘুরিয়ে দিয়েছে। যারা মালদা বা ওই মালদার ব্রিজটা দেখেছো, যেখানে মুর্শিদাবাদ আর মালদার সঙ্গে কানেক্ট করা হয় যে ব্রিজটাতে, তো সেখানে যে গঙ্গা আছে সেখানে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের দেশের একটা গঙ্গা যেটা হুগলি রিভার নাম নিয়ে আমাদের কলকাতার উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশের কাছে চলে যাচ্ছে। তো মেন যে দুটো রিভারের ভাগ হচ্ছে, সেই ভাগটাকে দেখা গেছে যে আমাদের হুগলি রিভারের এই গঙ্গা যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদার কাছ থেকে ভাগ হচ্ছে, সেখানে আমাদের একটা ব্যারেজ করতে হচ্ছে। এর রিজনটা হচ্ছে যে আমাদের হুগলিতে জানবে কলকাতাতে একটা কলকাতা পোর্ট করা আছে, অর্থাৎ কলকাতা বন্দর আছে। তো বন্দরেতে সবসময় ওয়াটারের লেভেল হাই থাকা দরকার, কারণ অনেক জাহাজ ঢোকে যেগুলোতে তোমার কি হয়, যদি জাহাজগুলো প্রপার ওয়াটারে না পায়, তো সেখানে কি হয়, তাদের নিচের যে ডেক আছে সেটা মাটিতে থেকে যায় বা নদীতে থেকে যায়।
এর ফলে একটা টাইম তাদের সময় বা নষ্ট হয়, যখন আবার ওয়াটার ফ্লো আসে তখন আবার তারা আনডক হতে পারে, অর্থাৎ ডক থেকে বেরোতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের হুগলি রিভারে যাতে ওয়াটার ফ্লোটা সবসময় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ওয়াটার ফ্লোটা সেখানে যদি মেনটেন করতে হয়, তো সেখানে আমাদের একটা ব্যারেজ করতে হবে। যে জন্য মালদা এবং মুর্শিদাবাদের জয়েনিং পয়েন্টে একটা ব্যারেজ করা আছে। যে ব্যারেজটার কাজ হচ্ছে, সে একটা খালের মাধ্যমে আমাদের হুগলি রিভারকে ওয়াটার সাপ্লাইটা করে দেয়, যেটা জলটা পদ্মাতে হাই ফ্লো দিয়ে বেরিয়ে যাচ্ছিল সেটাকে আটকে নিয়ে তার ফ্লোটাকে চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের হুগলি রিভারে সেই জলটাকে প্রবাহিত করা, যার ফলে আমাদের গঙ্গাতে এখনো ওয়াটার ফ্লোটা কনস্ট্যান্ট আছে। না তো বাংলাদেশে পদ্মাতেই আমাদের ম্যাক্সিমাম ওয়াটারটা চলে যেত। তো এই হচ্ছে ব্যাপার, যে ওয়াটার ফ্লো কিভাবে চেঞ্জ করা তার একটা জেনারেল উদাহরণ দিয়ে দিলাম, আমাদের নিজেদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে। তো ড্যাম এবং ওয়াটার ফ্লো যেটা করছে কি, এটা একটা চেঞ্জ করে দিচ্ছে রুটটাকে, যেটা একটা এনভায়রনমেন্টাল কনসিকোয়েন্সেস তৈরি করছে। এই ওয়াটার ফ্লো রুটটা চেঞ্জ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে মালদা এবং মুর্শিদাবাদের পাড়ে যে সমস্ত গ্রাম বা বাড়িগুলো রয়েছে, সেগুলো দেখবে বারবার নিউজেই আছে যে গঙ্গার ভাঙনেতে সেই সমস্ত জমি বা বাড়িগুলো সেই জলেতে তলিয়ে যাচ্ছে, এটা দেখা গেছে। এখনই রিসেন্ট নিউজে বর্ষাকালে এই সমস্ত নিউজ গুলো বারবার আসে। তো এটা একটা ওয়াটার ফ্লো চেঞ্জের একটা এনভায়রনমেন্টাল কনসিকোয়েন্সেস বলতে পারো। তার সাথে সাথে দেখো কনস্ট্রাকশন অফ রোড এবং পাওয়ার লাইন এগুলো তৈরি করতে হয় তার আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে, তো ওটাও একটা এনভায়রনমেন্টাল কনসিকোয়েন্সেস। তো এই হলো ব্যাপার। তো প্রথমে একটা বললাম পয়েন্ট। নেক্সট দেখো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মে অ্যাফেক্ট দ্য ফিস ইজ কমপ্লেক্স অ্যান্ড ইন্টারাকশন বিটুইন নিউমারাস ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাক্টর। তো মাছেদের নদীতে যে সমস্ত মাছ আছে তারাও এই সমস্ত কারণে এফেক্ট হয়। অর্থাৎ এই যে আমরা ওয়াটার ফ্লোটা একটা ব্যারেজের মাধ্যমে আটকে দিচ্ছি, সেখানে কোনো কোনো হয়তো অনেক ফিশই মারা যায়, তার কারণ হচ্ছে তারা টারবাইনের মধ্যে দিয়ে হয়তো প্রপারলি ফ্লো হতে পারে না, বা কোনো ফিশ সেই টারবাইনের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো এখানে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টরকে খুব প্রবলেম করে। 2 নম্বর হচ্ছে, আমরা জানি মাছ তার ডিম বা যখন জন্ম দেয় বাচ্চা, সেটাও একটা ওয়াটার ফ্লোতেই সেই ডিমটাকে জন্ম দেয়। তো তারা একটা ওয়াটার ফ্লোর উল্টো দিকে, অর্থাৎ যেদিকে নদীর জল প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে ডিমটাকে ছাড়তে শুরু করে, যার ফলে কি হয়, সেই ডিমটা ওই নদীর প্রবাহমানের সাথে অটোমেটিক তার শরীর থেকে বেরিয়ে যায়। বলতে পারো, যেটা আমরা বলতে চাইছি, ডিমটা বেরোবার যে প্রসেসটা আছে সেটা হচ্ছে তাকে কি করতে হয়, নদীর যেদিকে স্রোত আছে তার উল্টো দিকে সাঁতার কাটার সময় সেই ডিমটাকে তার শরীর থেকে রিলিজ করতে হয়, যার ফলে সহজে সে রিলিজ করতে পারে। তো এই ফ্লোতে যদি কোনো কারণে কোনো মাছ যদি তার নিজের ডিম বা এই জিনিসগুলো ছাড়ে, তো সেটা কি হয়, টারবাইনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এখানে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর জুড়ে আছে এই সমস্ত ড্যাম গুলোর ক্ষেত্রে। তারপরে দেখো, মোর ইউজার ইন্টারেস্ট রিলেটেড টু এক্সপ্লয়শন অফ ফিশ স্পিসিস, অর্থাৎ মাছের প্রজাতির ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়, ইন্টারেস্ট রিলেটেড টু এক্সপ্লয়টেশন অফ ফিশ স্পিসিস হুইচ হেল্পস দ্যাট দিস ইজ আ field that may have strong opinion on hydroelectricity। তো দেখো এখানে আমাদের জানবে যে অনেক কিছু যে সমস্ত এন্ডেঞ্জার স্পিসিস আছে, এন্ডেঞ্জার স্পিস যে সমস্ত আহ, বলতে পারো যে সমস্ত প্রজাতি হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল বিভিন্ন কনসিকুয়েন্সেস এর জন্য, অর্থাৎ আমাদের নেচারের প্রতি খারাপ ব্যবহারের জন্য যে সমস্ত হারিয়ে যাচ্ছে যে সমস্ত প্রজাতি। তো তারা কি করে, এখানে একটা স্ট্রং ওপিনিয়ন দেয় এই জিনিসটার জন্য, যে ড্যাম থেকে যে সমস্ত মাছের প্রজাতি এক্সপ্লয়েট হচ্ছে, অর্থাৎ মাছের প্রজাতি যেখানে নষ্ট হচ্ছে, অনেক মাছই সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা যারা এর একটা স্ট্রং ওপিনিয়ন আসে, একটা স্ট্রং বিরোধিতা আসে এখানে এই হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেটরের উপর। তো এনভায়রনমেন্টাল কনসিকোয়েন্সেস এটা একটা আছে। 2 নম্বর দেখো, এখানে হচ্ছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মিন এটা হচ্ছে খুব খরচদায়ক, অর্থাৎ খরচা করতে হয়, অনেক অনেক টাকা ব্যয় করতে হয় শুধুমাত্র এই প্ল্যান্টটাকে বিল্ড করার জন্য। ন্যাচারাল নদী তো আমরা পাই, কিন্তু এই যে নদীটাকে যে আমাদের বাঁধতে হয়, অর্থাৎ বাঁধ তৈরি করতে হয় নদীর ফ্লোতে, বলতে পারো হাই টাইডের ওপর সিমেন্টের বা লোহার বড় বড় কনক্রিটের দেওয়াল তৈরি করতে হয়, যেটা খুবই এক্সপেন্সিভ, কারণ এটাকে দেওয়ালটাকে মজবুত হতে হবে যাতে এই ওয়াটার প্রেসারটাকে সে নিতে পারে। না হলে সে তো যে কোনো কারণে সেই ব্যারেজ ভেঙে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো এটার জন্য একটা এক্সপেন্সিভ কস্ট করা হচ্ছে এটাকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা তৈরি করার জন্য। তো এটা আমরা দেখে নিলাম, মেনটেনেন্স কস্টটাও খুব হাই, কারণ এটা মেনটেনেন্স করতে গেলেও, কারণ ব্যারেজ জানি আমরা একটা লোহার লক গেট থাকে, সেগুলো মেনটেন করতে হয়, সেগুলো প্রতিদিন আমাদের
দেখভাল করতে হয়। তো এটার জন্য একটা হিউজ পরিমাণ, যে পরিমাণ খরচা হওয়া দরকার একটা অন্যান্য এনার্জি থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে, সেখান থেকে এটা বেশি খরচা হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে ড্রট। ড্রট ড্রটের সাথে সাথে ফ্লাডটাও একটা, যারা আছে তারা একটু কানেক্ট করে নেবে, এখানে ফ্লাডটা আমি লেখা হয়নি, ফ্লাডটাও একটা বড় প্রবলেম। তো ড্রটটা কি বলেছি দেখো এখানে, ফ্লাডের কথাটা তো বললাম, যারা ক্লাসে শুরু থেকে ছিল তারা বুঝে গেছে যে ফ্লাডটা কিভাবে হয়। তো ড্রটটা দেখো, ড্রট মানে হচ্ছে তোমার খরা। তো কি করতে হয়, ইলেকট্রিসিটি যে সময় জেনারেট করতে হয়, যে সময় হাই ডিমান্ড থাকে, আমরা জানি সেই সময় কি করি, আমরা লক গেট গুলোকে বন্ধ করে রাখি এবং যাতে ওয়াটার ফ্লোটা সহজে পায় এবং ইলেকট্রিসিটি জেনারেট করতে হয়। এটা হচ্ছে মেইনলি বেসিক প্রিন্সিপাল অফ ফিজিক্স। মানে যখন ওয়াটারের প্রেসারটা দরকার হয়, সেটা আমরা কি করি, হিউজ পরিমাণ ওয়াটারটাকে একটা জায়গায় স্টোর করার চেষ্টা করি, লক গেট গুলোকে বন্ধ রাখি, যার ফলে কি হয়, সেই হিউজ প্রেসারেতে টারবাইনটা ঘুরে ইলেকট্রিসিটি জেনারেট হয় যখন হাই ডিমান্ড থাকে। তো সেই সময় কি হয়, যে নদী, তো সেখানে অর্ধেক জল পৌঁছায় না, নদী থেকে অনেক খাল কাটা হয়েছে, জানবে যে গ্রামে গ্রামে জল পৌঁছে দেওয়ার জন্য। এগুলো আমাদের পুরনো যোজনা, যেখানে বলতে পারো 1971 ইন্দিরা গান্ধীর সময় এই সমস্ত কনসেপ্ট গুলো নেওয়া হয়েছিল, যেখানে নদী থেকে খাল কেটে কেটে গ্রামের মধ্যে দিয়ে জল নিয়ে আসা হয়েছে, যেখানে তারা জলসেচ করে নদীতে এই চাষ করতে পারে। তো নদীতে যদি না জল পৌঁছায়, তো সেখানে খালেতে জল কিভাবে পৌঁছাবে? তো এটা একটা বড় ধরনের সেখানে ড্যাম, যে নদীর উপর ড্যাম তৈরি করা হয়েছে, সেখানে ড্রট একটা বড় প্রবলেম। সেখানে আশেপাশে যে সমস্ত ফিল্ড আছে, ড্রট মানে হচ্ছে খরা, খরাটা একটা সব থেকে বড় প্রবলেম। তো ইলেকট্রিসিটি জেনারেশন এন্ড ইলেকট্রিক এনার্জি প্রাইস ডিরেক্টলি রিলেটেড টু হাউ মাচ দ্য ওয়াটার অ্যাভেলেবল। এটা তো আমি এই যে একটুখানি একজন কোশ্চেন করলো যে ম্যাগজাইনটা কি, তো ম্যাগজাইন দ্যাট স্ট্যান্ডস ফর, টোটালটা এখানে লিখে দেওয়া আছে, ইলেকট্রিসিটি জেনারেশন এন্ড এনার্জি প্রাইস। অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেশন করতে এটা ডিরেক্টলি প্রপোর্শন, অর্থাৎ ফিজিক্সের ভাষায় এটার সঙ্গে একটা অন্যটা রিলেটেড, যে কতটা ওয়াটার জল রয়েছে সেটার উপর ডিপেন্ড করে এই ইলেকট্রিসিটি জেনারেট হয়। আর ড্রট কুডলি পোটেনশিয়ালি অ্যাফেক্ট দিস। তো ড্রট কি করে, এটা ড্রটকে অ্যাফেক্ট করে, অর্থাৎ খরাটাকে অ্যাফেক্ট করে। তো এই হলো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফ্লাডটাও তোমরা ইনক্লুড করে নেবে। সেখানে কি হয়, ফ্লাডেতে তোমার অত্যাধিক যখন লো ডিমান্ড থাকে, অর্থাৎ এনার্জি যখন দরকার হয় না, তখন কি করে, তারা লক গেট গুলোকে ছেড়ে দেয় এবং হিউজ পরিমাণ জল সেই নদীতে আবার চলে আসে, যার ফলে পার্শ্ববর্তী গ্রামে বন্যা দেখা যায় যেখান যেখান দিয়ে নদীটা যায়। তো ফ্লাড এখানে 4 নম্বর পয়েন্ট হবে। তোমরা যারা ক্লাসটা করছো প্রত্যেকেই এটাকে নোট করে নাও, ফ্লাড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ। তো এই হলো হাইড্রো ইলেকট্রিসিটির তোমার ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাডভান্টেজ। হাইড্রো ইলেকট্রিসিটি বুঝিয়ে দিলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, তারপর নেক্সট পয়েন্টে আমি চলে যাব। স্যার প্রথমের দিকে কি বলেছিলেন একটু বলুন না, ক্লাসটা জয়েন করতে দেরি হয়েছে। যে ক্লাসটা জয়েন করতে দেখেছে, আচ্ছা শোনো, তো তো প্রথমের দিকে আমি যেটা বলেছিলাম সেটা একটু বলে দিচ্ছি সামারি করে। আমি প্রথমে বলেছিলাম রিনিউয়েবল নন রিনিউয়েবল এর ব্যাপারটা, যেখানে রিনিউয়েবল এনার্জি হচ্ছে যেটা তোমার সবসময় আমরা পেতে পারি, লং টার্ম গোল আছে, অর্থাৎ এটা আমরা দীর্ঘদিন ধরে পেতে পারি। আর নন রিনিউয়েবল মানে হচ্ছে যেটা আমরা শর্ট টার্ম, অর্থাৎ আমাদের যে ফুয়েল, যে সমস্ত কার্বন ফুয়েল গুলো ইউজ করি, কয়লা বা ক্রুড অয়েল, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে হাইড্রো ইলেকট্রিসিটির যেটা হচ্ছে ফিজিক্সের একটা প্রিন্সিপাল বলেছিলাম, যেটা হচ্ছে কাইনেটিক মুভমেন্ট, অর্থাৎ একটা ঘূর্ণনের ফলে এটা সৃষ্টি হয়। তার সঙ্গে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আমাদের ডায়নামোর, অর্থাৎ সাইকেলে সেই ডায়নামো লাগানো থাকতো, যেটা থেকে চাকার সঙ্গে যখন এটা কানেক্ট করা হতো, যখন চাকাটা ঘুরতো, সেটা একটা ইলেকট্রিসিটি জেনারেট করতো। সেই প্রিন্সিপালকে ইউজ করা হয়, অর্থাৎ নদীর জল যখন সেই টারবাইনের মধ্যে দিয়ে যায়, সেই কাইনেটিক এনার্জি বা ঘূর্ণন এনার্জির ফলে একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়। যেমন এটার কনসেপ্ট আর একটা নিতে পারো, যারা ক্লাস শুনছো, সেটা হচ্ছে জেনারেটরের কনসেপ্ট। জেনারেটরের ক্ষেত্রে আমরা ডিজেলকে ইউজ করি, চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে সেটা একটা ঘূর্ণন গতিকে ইউজ করেই আমরা ইলেকট্রিসিটি এনার্জিকে ইউজ করি, মানে জেনারেট করি। তো ঠিক দ্যাট টাইপ অফ কনসেপ্ট এখানে লাগানো হয়েছে ফিজিক্সের। তো এটা যখন অত্যাধিক নদীর জল ফ্লো থাকে, সেই সময় আমরা কি করি, হাই কনজাম্পশন যখন থাকে, সেই সময় নদীর জলকে আমরা এনার্জিকে কনভার্ট করার জন্য হিউজ পরিমাণ নদীর জল দরকার হয়। তো সেখানে আমরা নদীর জলের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি লক গেটের থ্রু দিয়ে। বাকি তো অন্যান্য আমি শুনিয়ে দিলাম যে পয়েন্টগুলো, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, যে ক্লাসের শুরুতে আশা করি তুমি তারপরেই চলে এসেছিলে, নিশ্চয়ই ব্যাপারটা এবার বুঝতে পেরেছো।
এরপরে হ্যাঁ, দেখো জিও ডিসঅ্যাডভান্টেজ থার্মাল এনার্জি দেখছিলাম। কথা বলবো। অ্যাডভান্টেজটা হচ্ছে যেটা হচ্ছে এটা থেকে পরিবেশের কোনো ক্ষতি হয় না বা অন্য কিছু হয় না। আর এটা তোমার হচ্ছে একটা রিনিউয়েবল সোর্স, এটাই হচ্ছে ব্যাপার অ্যাডভান্টেজের ক্ষেত্রে। হ্যাঁ, গ্রিন আমাদের ন্যাচারালে কোনো ক্ষতি করে না, আর এটা ফ্লেক্সিবল, কারণ যখন আমরা প্রয়োজন যতটুকু দরকার সেটা আমরা ইউজ করতে পারি, যখন কম দরকার সেটাকে আমরা লক গেট খুলে নদীর ফ্লোটাকে ছেড়ে দিতে পারি, আর যখন আমাদের দরকার না তখন আমরা আবার এটাকে বন্ধ করে দিতে পারি। আর এটা সেফ অন্যান্য এনার্জিকে ইউজ করার থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার, এইগুলোই বলেছিলাম অ্যাডভান্টেজে। তো নেক্সট দেখো জিও থার্মাল এনার্জি ব্যাপারটা আমি বলে দিই, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। জিও থার্মাল মিনস হচ্ছে মানে আমি এটা বলতে চাইছি যে আমাদের ভূমিতে অর্থাৎ আমাদের জানো যে এখনো পর্যন্ত আমাদের নিচের লার্ভা এখনো রয়েছে হচ্ছে হিট অবস্থা, অর্থাৎ আমরা এখান থেকে অত্যাধিক পরিমাণ হিট পেতে পারি। আর আমি এটা ক্লাসের যখন এনভায়রনমেন্ট ক্লাস শুরু হয় তখনই বলেছিলাম এনার্জি নাথিং দ্যাট হিট, মানে এনার্জি সেটাই যেখান থেকে হিট থেকে তৈরি করা যায়। কয়লাকে জ্বালানি পুড়িয়েও আমরা হিট থেকে এনার্জি তৈরি করতে পারি, অর্থাৎ হিট একটা সোর্স বলতে পারো যে এনার্জি তৈরি করে। তো এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের জিও থার্মাল এনার্জি করা হয়, অর্থাৎ মাটির ভূমিতে থাকা যে হিট, অর্থাৎ তোমরা একটা দেখবে যে কেউ যদি মাটির টানেলের ভেতর কোনো কারণে থাকো, তো সেখানে দেখবে, বা যারা ঠান্ডা দেশে থাকে তারা মাটির ভেতরে ঘর তৈরি করে, তার কারণ হচ্ছে মাটির নিজস্ব একটা হিট আছে। অর্থাৎ মাটির মধ্যে ভেতরে তাদের মধ্যে একটা হিট অত্যাধিক গরম তৈরি হয়, তেমন কারণটাই হচ্ছে সেটা হচ্ছে জিও, অর্থাৎ ভূমির মধ্যে থাকা হিটটাকে কাজে লাগিয়ে আমরা এনার্জি তৈরি করতে পারি। তো জিও থার্মাল একটা গ্রিক শব্দ, কামস ফ্রম গ্রিক জিও, জিও স্ট্যান্ডস ফর হচ্ছে আর্থ অর্থাৎ ভূমি, and thermo means হচ্ছে হিট। তো এটা থেকে জিও থার্মাল এসছে। তো জিও থার্মাল এনার্জি মিন্স এনার্জি অর পাওয়ার এক্সট্রাক্ট ফ্রম দ্য বিনিথ অফ দ্য আর্থ, অর্থাৎ ভূমি নিচে থেকে যে সমস্ত আমরা হিটটা পাই সেখান থেকে যে এনার্জি তৈরি করি সেটা থেকেই আমরা জিও থার্মাল এনার্জি বলে থাকি। দ্য এনার্জি ইনসাইড দ্য আর্থ ফর্ম বাই দ্য ডিকে অর মিনারেলস অ্যান্ড ফরেস্ট সেভারাল ইয়ার্স এগো। তো এটা বর্তমান কনসেপ্ট নয়, এটা অনেকদিন কেউ কিছু হ্যালো স্যার, বলছো? স্যার এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেটে গেছিল, একটু রিপিট করবেন জিও থার্মাল এনার্জিটা? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি শোনো। জিওথার্মাল এনার্জি হচ্ছে দেখো যে মাটির তলায় যারা যে এনার্জিটা আছে অর্থাৎ হিটটা আছে সেখান থেকে আমাদের যে পাওয়ার এক্সট্রাক্ট করি সেটা থেকেই আমরা জিওথার্মাল এনার্জি পাই। এটা এনার্জিটা কি মাটির তলায় দীর্ঘদিন ধরেই আমাদের রয়েছে, ডিকেড মানে বহু বছর আগে থেকেই রয়েছে। এবং এটা গ্রিক শব্দ জিও থেকে, জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ, যেটা আমি এখানে লেখা আছে জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ, আর থার্মো মিনস হিট। তো এটা গ্রিক শব্দ সেখান থেকে নেওয়া হয়েছে, এবং এটা মাটির তলায় এনার্জিকে কাজে লাগায়। এবং এটা আজকে থেকে নয়, বহু বছর ধরে যে মাটি আছে সেটা ইউজ করি। যেমন সিম্পল এক্সাম্পল বলি, যে আমাদের পুরোনো দিনে যে সমস্ত গাছগুলো, যারা আমরা ইতিহাসে পড়েছি ছোটবেলায়, যে দাবানল হতো, দাবানলে অনেক গাছ জ্বালা যেত, অর্থাৎ গাছে গাছে ঘর্ষণ হয়ে আগুন জ্বলতো, বা কিছু কিছু সময় ঝড় বৃষ্টিতে অনেক গাছ পড়ে যেত, সেটা মাটির তলায় দীর্ঘদিন চাপা পড়ে পড়ে মাটির হিটেতে কয়লা তৈরি হতো। কয়লা নাথিং, তোমরা তো জানো যে একটা কার্বন যেটা উইদাউট অক্সিজেন যদি জ্বালানো হয় যেটা চারকোল তৈরি হয়, সেরকম টাইপের জিনিস, যেটাকে আবার পুড়িয়ে আমরা দাহ্য পদার্থ তৈরি করতে পারি। জাস্ট ফিজিক্স এর কনসেপ্টটা দিলাম, যে কোনো অক্সিজেনের এগেনস্টে যদি আমরা কোনো কিছুকে পোড়াই, অর্থাৎ আমি একটা বলছি ভ্যাকিউম টিউবের মধ্যে হিট দিয়ে যদি কোনো কিছুকে পোড়াই, তো সেখানে যে চারকোল তৈরি হয়, কয়লাটাও ঠিক সেই কনসেপ্টে তৈরি হয়েছে, যার জন্য সেখানে হিউজ পরিমাণ কার্বন থাকে এবং সেখান থেকে আমরা কয়লা তৈরি করতে পারি। তো জিও থার্মাল এনার্জি থেকে যেমন কয়লা তৈরি হয়েছে, তেমনি আমরা সেখানেই তখন আমরা বুঝতে পেরেছিলাম যে জিও মাটির তলায় যে এনার্জিটা রয়েছে, অর্থাৎ ভূমিভাগে যে এনার্জিটা রয়েছে, সেটা থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার জিও থার্মাল এনার্জি। এটার উপর রিসার্চ এখনো চলছে, এটা খুব হাই মাত্রার ইউজ করা হয় না, কারণ এটার প্রচন্ড কস্ট এফিসিয়েন্ট। তো এটা বলতে পারো যে কোনো ডেভেলপ নেশনই সেটা তার কস্ট বা ব্যয়ভারটা নিতে পারে। ড্যাম তৈরি করতে জানা কস্ট, তার থেকে বেশি কস্ট এটা তারও, কারণ মাটি অনেক ডিপে গিয়ে তার এনার্জিকে কালেক্ট করতে হয়। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই দেখো এখানে অ্যাডভান্টেজ অফ দ্য জিও থার্মাল এনার্জি বলা হয়েছে সিগনিফিক্যান্ট কস্ট সেভিং। এটা কস্ট সেভিং মিনস হচ্ছে যে এনার্জিটা
তৈরি করতে যে এটা অন্যান্য খরচা লাগে, অন্যান্য এনার্জি তৈরি করতে খরচা লাগে, সেই খরচার কথাটা বলা হয়েছে। কিন্তু ইনস্টলেশন কস্টটা দেখো, ডিসঅ্যাডভান্টেজ আমি লিখেছি ইনস্টলেশন কস্টটা প্রচুর হাই। তো দুটোর মধ্যে কেউ যেন গুলিয়ে ফেলে না, এই আমি তো কেউ বলতে পারে যে স্যার এই বললেন কোনো কস্ট প্রচুর কস্টিং কস্ট লাগে, কিন্তু স্যার শুরুতেই পয়েন্টে লিখেছে সিগনিফিকেন্ট কস্ট সেভিং, মানে পয়সা বাঁচায়। এই জিনিসটা পয়সা বাঁচায় মানে যখন এনার্জিটা তৈরি করে সেটার মধ্যে পয়সা বাঁচায়, কিন্তু ইনস্টল করতে গেলে কস্টটা প্রচুর, অর্থাৎ তাকে প্রথমে তৈরি করতে গেলে, প্লান্ট তৈরি করতে গেলে তার খরচাটা প্রচুর, এটা আমি বোঝাতে চাইছি। তো সিগনিফিকেন্ট কস্ট সেভিং মানে জিওথার্মাল এনার্জি জেনারেলি ইনভলভস লো রানিং কস্ট, এটা চালাতে খরচা কম, সিন্স ইটস হ্যাভ 80% কস্ট ওভার দ্য ফসিল ফুয়েল, মানে 80% যে ফসিল ফুয়েল থেকে যে খরচা লাগে তার থেকে কম খরচা হতে, অর্থাৎ 20% কস্ট লাগে, অর্থাৎ 20% কস্ট অফ ফসিল ফুয়েলস ইকুয়ালস টু 1 জিওথার্মাল এনার্জি প্লান্ট। রানিং মিন্স যেটা তৈরি হয়ে গেছে সেটা চালিয়ে যে এনার্জি পেতে চাই, অর্থাৎ আমি বলতে চাইছি যে 20% যদি কয়লার কোনো প্লান্ট তৈরি করা হয়, তাকে কয়লা থেকে তাপবিদ্যুৎ তৈরি করা হচ্ছে, সেই 20% কয়লা যে খরচাতে লাগে, ঠিক সেই খরচাই আমাদের ওই গোটা প্লান্টটা চলে যাবে জিওথার্মাল এনার্জি। আশা করি বোঝাতে পেরেছি। তো ফসিল ফুয়েলের প্লান্টের থেকে এটা 80% কস্ট সেভিং হচ্ছে, ইউজ জেনারেট পাওয়ার, সিন্স দ্য ফুয়েল রিকোয়ারমেন্ট সো কস্ট ফর পারচেজিং অ্যান্ড ট্রান্সপোর্টিং অ্যান্ড ক্লিনিং আপ দ্য প্ল্যান্ট ইজ কোয়াইট লো। তো দেখো এখানে লেখা আছে নো ফুয়েল রিকোয়ার্ড, সো কস্ট ফর পারচেসিং, কেনার জন্য কোনো ফুয়েল চাই না, এটা যে কোনো দেশেরই আছে, মাটির তলায় হিট প্রত্যেকটা দেশের কাছেই আছে। তো এটার জন্য কারো কাছে হয় না, ভিক্ষে চাইতে হয় না যে আমাকে তেল দাও আমি আমাদের রিকোয়ারমেন্টকে পূরণ করি, যেটা এখন ভারতের সব থেকে বড় সমস্যা, যে আমাদের তেলের দাম হিউজ পরিমাণ চলে যাচ্ছে। তার পিছন কারণ হচ্ছে আমরা পরনির্ভর হয়ে আছি। তো জিওথার্মাল এনার্জির জন্য কারোর কাছে পরনির্ভর হতে হয় না। ট্রান্সপোর্টেশন অ্যান্ড দ্য ক্লিনিং আপ দ্য প্ল্যান্ট ইজ কোয়াইট লো, মানে ট্রান্সপোর্ট করা, অন্যান্য প্ল্যান্টকে পুরো পরিষ্কার রাখা, এটা খরচাটা কম। তো রিডিউস এন্ড রিলায়েন্স অন ফসিল ফুয়েলস, দেখো ডিপেন্ডেন্ট অন ফসিল ফুয়েল ডিক্রিজ দ্য ইউজ অফ দ্য জিওথার্মাল এনার্জি, অর্থাৎ আমরা ডিপেন্ডেন্ট অন দ্য ফসিল ফুয়েলস, মানে এই যে বললাম ক্রুড অয়েল হলো বা কার্বন ডিপেন্ডেন্ট যে সমস্ত ফুয়েলস আমরা ইউজ করি, সেগুলো থেকে আমরা এটা কি করতে পারি, জিওথার্মাল এনার্জি এটা আরো অন্য ইউজ করতে পারি। ইন ফিউচার যখন আমাদের যে সমস্ত প্ল্যান্ট, এটা তোমরা নোটিস করবে যারা আজকের ক্লাস করতে, ফিউচারে যখন তারা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা দেখবে, যে যেখানে যেখানে তেল উৎপাদন হচ্ছে বা যেখানে যেখানে কয়লা উৎপাদন হচ্ছে, সেই সমস্ত এরিয়াতে দেখবে জিওথার্মাল প্ল্যান্টকে লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা মাটির খুব গভীরে গিয়ে আমাদের সমস্ত উৎপাদন কাজটা তৈরি করতে হয়। তো এক সময় সেখান থেকে যখন উৎপাদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তো সেখানে এই সমস্ত প্ল্যান্ট গুলো বসানোর সুবিধা হবে। আই থিঙ্ক, আমার মনে হয় ইন ফিউচারে আমাদের দেশেতেও সেই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। তো উইথ দ্য স্কাই রকেটিং প্রাইস অফ অয়েল, অর্থাৎ একটা আকাশে রকেট তৈরি করা যে তেলের খরচাটা লাগে, তো মেনি কান্ট্রিজ আর পারচেসিং কোম্পানিজ টু অ্যাডপ্ট দিস ক্লিন সোর্স অফ এনার্জি, বার্নিং অফ ফসিল ফুয়েল রিলিজ গ্রিন হাউস গ্যাসেস হুইচ ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। তো দেখো যেখানে লেখা আছে যে রকেটের প্রাইস, যেটা ফুয়েলের প্রাইস, সেই ফুয়েলের প্রাইসের জন্যই ফসিল ফুয়েলের সেই যে খরচাটা, সেটা সেই টাকাতেই মেনি কান্ট্রিজ পারচেজ দেয়ার কোম্পানি, সেই সমস্ত কোম্পানিকে অ্যাডাপ্ট করে নিয়ে আসছে। তো এটার কারণ হচ্ছে যে ক্লিন সোর্স অফ এনার্জি, অর্থাৎ এটার সোর্সটার জন্য কোনো এনার্জি বাড়তে না, ফসিল হিসেবে দাঁড়ায়। তো এই হচ্ছে ব্যাপার। রিডিউস অফ দ্য রিলায়েন্স অন ফসিল ফুয়েলস, এটা লেখা আছে নো পলিউশন, এটা কোনো তো পলিউশন নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, একটা হার্মফুল গ্যাস রিলিজ হয়, যেটা আমি ডিসঅ্যাডভান্টেজে লিখেছি। তো পলিউশনের ক্ষেত্রে একটা বলতে পারো মেজর অতটা পলিউশন করে না, কিন্তু হার্মফুল গ্যাস রিলিজ করে, যেটা আমার ডিসঅ্যাডভান্টেজে লেখা আছে। তো এখানে দেখো লেখা আছে দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ টু ইউজিং জিওথার্মাল এনার্জি, সিন্স ডাজ নট ক্রিয়েট এনি পলিউশন, এটা কোনো পলিউশন ক্রিয়েট করে না, হেল্প ইন ক্রিয়েটিং ক্লিন এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা পরিষ্কার বাতাবরণে এটা তৈরি করা যায়। Being the renewable source of energy, geothermal energy has a help to reducing global warming and pollution. তো এটা যেমন একটা কয়লার প্লান্ট যে পরিমাণ পলিউশন করে, সেই পরিমাণ পলিউশন করে না, কিন্তু এটা যখন ইনস্টল করা হয় সেই সময় একটা মাটির তলায় তো অনেক রকম গ্যাস রয়েছে যেগুলো হার্মফুল, তো সেগুলো রিলিজ হয়।
এটা ছাড়া আর কিছু না। তো ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য জিওথার্মাল এনার্জি দেখো, নন ওয়াইড স্প্রেডেড সোর্স অফ এনার্জি, এটা খুব বড় মাত্রায় পাওয়া যায় না। সিন্স দ্য টাইপস অফ এনার্জি নট ওয়াইডলি ইউজ টু দেয়ারফর আনঅ্যাভেলেবল ইকুইপমেন্ট, অর্থাৎ আমি এটা কথাটা বললাম, ইকুইপমেন্টের অভাব হয়, স্টাফের অভাব হয়, ইনফ্রাস্ট্রাকচারের অভাব হয়, ট্রেনিং প্রসিজারের অভাব হয়। তো এই জিনিসগুলো জিওথার্মাল প্ল্যান্ট তৈরি করতে কাজে লাগে। অনেক দেশই জানে না, ডেভেলপ নেশন ছাড়া অনেক দেশই এটার উপর রিসার্চ করে উঠতে পারেনি। তো এই হচ্ছে আমাদের প্ল্যান্ট তৈরি করতে অ্যাক্রস দ্য গ্লোবের এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের আনঅ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখনো এখানে আমরা স্ট্রংলি তৈরি করে উঠতে পারিনি। সেরকম স্টাফ, সেরকম ইকুইপমেন্ট, সেরকম ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমাদের এখনো ওয়ার্ল্ড ওয়াইড এটা এখনো পৌঁছায়নি। যতটা সোলার প্লান্ট বা উইন্ড মিল বা হাইড্রো ইলেকট্রিক পৌঁছে গেছে, not enough skilled manpower available in the suitable bid location for serious problem adopting the geothermal energy globally. তো এটা তো স্কিল লেবার চাই। আমি তো বললাম মাটির তলায় গিয়ে এটার কাজ করতে হয়, তো এটার একটা অবভিয়াসলি স্কিল লেবার চাই। হাই ইনস্টলেশন কস্ট, তো আমি শুরুতেই বলেছি ইনস্টলেশন কস্টটা প্রচুর, এর খরচা প্রচুর পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে। তো এটা ডিপে গিয়ে স্টিম তৈরি করতে হয়, অর্থাৎ ইন দা আর্থ গ্রাউন্ডে গিয়ে এটা স্টিম জেনারেট করে সেখান থেকে এনার্জি তৈরি করতে হয়। আমি বোঝাতে পারছি আশা করি। যে স্টিমটা আমরা কার্বন বা কয়লা জ্বালিয়ে স্টিম থেকে আমরা এনার্জি তৈরি করি, সেই স্টিমটা মাটির তলায় গিয়ে আমাকে স্টিম তৈরি করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছি যে ইনস্টলেশন কস্টটা কিরকম, যে অত পরিমাণ একটা স্টিম জেনারেট করতে গেলে কতটা এনার্জি মাটির তলায় গিয়ে দরকার হয়। রান আউট অফ স্টিম মানে হচ্ছে জিওথার্মাল সাইটস ক্যান নট রান আউট অফ স্টিম ওভার এ পিরিয়ড টাইম ডিউ টু ড্রপ অফ টেম্পারেচার। এখানে ড্রপ অফ দ্য টেম্পারেচার একটা বড় মেজর রিজন, অর্থাৎ একটা মাটির তলায় একটা জায়গাতেই কনস্ট্যান্ট তুমি এনার্জি পাবে না যেখানে স্টিম চালিয়ে তুমি এনার্জিটা তৈরি করতে পারবে। তো এটা একটা ড্রব্যাক। and it's too much water injected to cool to rock and there many result to huge loss of company. তো এটাকে ঠান্ডা করতে গিয়েও একটা সময় দেখা যায় যে এটা কোম্পানির ক্ষেত্রে অনেক লস তৈরি হয়ে যায়, লস জেনারেট হয়ে যায় যখন পাথর বা অন্যান্য জিনিসকে ঠান্ডা করতে হয়। তো এটার ক্ষেত্রে আমি রিজনটা বলে দিই, যে ধরো আমি একটা কথা বলছি, যখন ভলক্যানিক এরাপশন হয় সেরকম টাইপেরই এনার্জির কাছাকাছি গিয়ে আমরা এটা স্টিম তৈরি করি। এবং যখন যখন আমাদের লো ডিমান্ড থাকে, অথচ আমরা, তোমরা জানো ইলেকট্রিসিটিকে যখন জেনারেট হয়, সেই ইলেকট্রিসিটি যে ফ্লোটা দিয়ে যে তারের মধ্যে দিয়ে সেটাকে স্টোর করা যায় না। মানে তোমরা বলতে পারো স্যার তো কেউ ব্যাটারিতে স্টোর করতে পারে, কিন্তু কত ব্যাটারিতে তুমি স্টোর করবে? তো ইলেকট্রিসিটি যখন জেনারেট হয় তার কনজাম্পশনের উপর ডিপেন্ড করে তার ফ্লোটাকে আমাদের মেনটেন করতে হয়। অর্থাৎ আমি যদি বলে দিই যে এখন কনজাম্পশন কম, অথচ হাই ভোল্টেজ আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে গোটা আমাদের যে এলাকায় আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি সেখানে যত গ্যাজেটস আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনিক্স গ্যাজেট নষ্ট হয়ে যাবে। যদিও তার জন্য আমাদের প্রতিটা জায়গাতে তোমার ট্রান্সফরমার বসানো থাকে যেটা দিয়ে তোমার ইলেকট্রিসিটির ভোল্টেজটাকে মেনটেন করা হয়, কিন্তু যেখানে ধরো হাই পরিমাণ ভোল্টেজ চলে আসে সেখানে অনেক সময় ট্রান্সফরমার পর্যন্ত নষ্ট হয়ে যায়, যেটা একটা ইলেকট্রিসিটি কোম্পানির ক্ষেত্রে একটা কস্টের ব্যাপার হয়ে যায়, খরচার ব্যাপার হয়ে যায়। তো যেখানে যখনই রক্স এর ব্যাপারটা চলে আসছে, অর্থাৎ যেখানে আমাদের কন্ট্রোলিং সিস্টেম চলে আসছে, সেখানে কুলিং করতে গিয়ে একটা কোম্পানি হিউজ পরিমাণ লস হয়ে যায় এই প্ল্যান্টের ক্ষেত্রে। and due to factor of the company is do expensive initial research before the setting of the plant. রিসার্চের ক্ষেত্রে এটা প্রচুর খরচাদায়ক। আমি বলেছি এটা রিসার্চ করতে হয় কোন জায়গাতে গিয়ে একটা প্লান্ট লাগালে সেখানে একটা স্টিম চালাতে গেলে তোমার সেখানে এনার্জিটা পাওয়া যাবে। তো এটা একটা প্রচুর খরচাদায়ক। আর হার্মফুল গ্যাস রিলিজ করে, এটা জানোই, আমি বলেছি যে মাটির তলায় যেখানে রিসার্চ করতে হয় সেখানে গিয়ে একটা স্টিমের জায়গা খুঁজতে গিয়ে সেখানে আমাদের কি করতে হয়, পয়জনাস গ্যাস যখন মাটির তলায় খুঁড়বো সেখানে আমরা পয়জনাস গ্যাস রিলিজ হবে। তো এটা একটা হার্মফুল গ্যাস রিলিজ করে, কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তবু, কেননা যখন রিলিজ করে, যখন রিসার্চ অ্যান্ড ওয়ার্কার্স হয় তখনটাই হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটাতেই আসে, বাকি সময় হার্মফুল গ্যাস আর আসে না। তো জিওথার্মাল প্ল্যান্ট মাস্ট বি দেয়ারফর ক্যাপাবল টু এনাফ দ্য কন্টেন্ট দিস হার্মফুল এন্ড টক্সিক গ্যাসেস, এবং যারা ওয়ার্কার কাজ করে তাদের ক্ষেত্রে খুবই ক্ষতিদায়ক। আমি এরপরে যখন অ্যাটমিক এনার্জি বা নিউক্লিয়ার এনার্জিটা পড়াবো তখন বলে দেবো যে কিরকম পরিমাণে ক্ষতি হয়েছে, কোন দেশের কতটা ক্ষতি হয়েছে। তো এই অবধি যারা পড়লে তারা কোনো কোশ্চেন করবে এই টপিকটার উপর, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো এই জায়গাটা জিওথার্মাল এনার্জিটা। এরপরে আমি পরবর্তী টপিকে চলে যাব। তারপরে আমি নেক্সট টপিকে আসছি, সেটা হচ্ছে তোমার বায়োমাস এনার্জি। বায়োমাস মানে হচ্ছে এনার্জি দ্যাট জেনারেট ফ্রম দ্য
প্রডিউস লিভিং অর্গানিজম বা লিভিং অর্গানিজম, যে সমস্ত আমাদের গাছরা আছে, প্রাণীরা আছে, সেখান থেকে যে এনার্জি পাই সেটাকে আমরা বায়োমাস এনার্জি বলে থাকি। Biomass is a organic means made of material that comes from the living organisms such as plant, animal. The most common biomass material used for energy, plant wood and waste. অর্থাৎ যে সমস্ত প্লান্ট উড আমরা ইউজ করি সেখান থেকে আমরা এগুলোর কাজে লাগি। দে কল বায়োমাস ফিড স্টক, এগুলোকে আমরা বায়োমাস ফিড স্টক বলে থাকি। এই টার্মসটা তোমরা মনে রাখবে, বায়োমাস ফিড স্টক। এটা হচ্ছে শুধুমাত্র আর কিছু নয়, যেগুলো আমরা প্লান্ট আর এনিমাল ইউজ করি সেগুলো থেকেই আমরা যে এনার্জি পাই সেটাকে আমরা বায়োমাস এনার্জি বলে থাকি। অ্যাডভান্টেজ অফ দ্য বায়োমাস এনার্জি, দেখো এটা কি অ্যাডভান্টেজ আছে। বায়োমাস এনার্জি রিনিউয়েবল সোর্স অফ দ্য এনার্জি, এটা রিনিউয়েবল, কারণ এটাকে আমরা গাছ সবসময় থাকে বা এনিম্যাল তো থাকবেই, তো সেখান থেকে প্রডিউস হয়। আর সুটেবল ম্যানার, এটা একটা নির্দিষ্ট মাত্রা অর্থাৎ গাছের জন্ম হয় এবং সেটা থেকে আমরা কাজে লাগাতে পারি। এফেক্টিভ অফ প্ল্যান্টিং গ্যারান্টি দ্যাট সাপ্লাই মিটস ডিমান্ড, অর্থাৎ যতটা ডিমান্ড দরকার ততটুকু গাছ বসালে সেখান থেকে আমাদের যত ডিমান্ড হয় সেই ডিমান্ড থেকে আমরা কাজে লাগাতে পারি। Its most regions, in the most region of the world, people used to wood and some from the biomass fuel. অর্থাৎ দেখো বায়োগ্যাসের কথা তোমরা নিশ্চয়ই পড়েছো, যে বায়োগ্যাসকে ইউজ করে আমাদের অনেক সময় কলকাতাতে গ্যাস চলে, বায়োফুয়েল বলা হয় তাকে। তো এরকম টাইপের বায়োফুয়েল বা বায়োমাস এনার্জি, অর্থাৎ আমরা বলতে পারি যে ধরো পচনশীল পাতা বা পচনশীল ফলের জিনিস, এই সমস্ত প্ল্যান্ট বা গোবর গ্যাস, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বায়োমাস এনার্জি বলছি। এতক্ষণ যাদের কনসেপ্টে ক্লিয়ার ছিল না সেটা আমি বুঝিয়ে দিলাম। অর্থাৎ প্ল্যান্ট লিভিং অর্গানিজম থেকে যে সমস্ত জিনিস, অর্থাৎ যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে আমরা ইউজ করতে পারি। উইথ দ্য রাইট স্টোভ অফ দ্য মেজরিটি দিস ফুয়েল ক্যান বি বার্ন উইদাউট ফার্দার প্রসেসিং। অর্থাৎ এটা আমরা কি করি, যেখান থেকে এনার্জিটা পাই তো সেটাকে আমরা কাজে লাগিয়ে ইউজ করতে পারি। ইউজুয়ালি বায়োমাস ফুয়েল আর ইজিলি অ্যাক্সেসেবল, এটা সহজেই পাওয়া যায়। Collecting firewood steam cheaper than the alternative fire fuels such as gas, paraffin, electricity. Thus biomass fuel more affordable and to the poor. অর্থাৎ গরিব মানুষের ক্ষেত্রে গাছের কাঠ বা অন্যান্য জিনিস, ফায়ারউড এসব জড়ো করা খুব সহজ ব্যাপার। তো গ্যাস ইত্যাদি যে সমস্ত জিনিস পয়সা লাগে, যে সমস্ত জিনিসের কস্ট এফেক্টিভ, তো সেখানে গরিবদের ক্ষেত্রে এই ফায়ারউড জড়ো করে তাদের বায়োমাস ফুয়েলকে কাজে লাগাতে পারে, এটাও একটা ব্যাপার। বায়োমাস উইদিন দ্য রিচ টু, যে বলছো কথাটা পরিষ্কার আসছে না, একটু কথাটা পরিষ্কার করে বলবে। স্যার এখানে এই যে প্যারাফাইন কথাটা বলছি, এটা মানে কি? প্যারাফাইন ওয়ান কাইন্ড অফ দ্য ফুয়েল, ঠিক আছে, এটা প্যারাফিন থেকে এসেছে। প্যারাফাইন ওয়ান কাইন্ড অফ ফুয়েল, ঠিক আছে। তো প্যারাফাইন such as the electricity, thus biomass fuels are affordable in the poor. বায়োমাস উইদিন দ্য রিচ টু ইউজার্স, এটা ইউজারের ক্ষেত্রে খুব সহজে উপলব্ধ। এন্ড ইউজার ডু নট ডিপেন্ড টু দ্য অন দ্য প্রোভাইডার্স, অর্থাৎ যারা প্রোভাইডার্স আছে তাদের কাছে এটা তোমার যে ডিপেন্ডস আছে, সরি একটা মিস করে গেছি, user do not depends on the provider utilities or import as a fuel, fossil fuel। অর্থাৎ যারা ইউজার আছে তাদেরকে ডিপেন্ড করতে হয় না প্রোভাইডারের উপর, যে ফুয়েলটা দিচ্ছে তাদের উপর, যারা ফসিল ফুয়েল দিচ্ছে। যেমন আমি বললাম আমাদের দেশে ইম্পোর্ট করতে হয় ফসিল ফুয়েল, তেল আনতে হয় ইরান, ইরাক, সৌদি আরব থেকে, তো এটার উপর ডিপেন্ড করতে হয় না। বায়োমাস এনার্জি থেকে আমরা সহজেই কাজ করতে পারি। 6 নম্বর হচ্ছে দেখো ফুয়েল preparation behavior is often more important in the reducing emission than the technology itself। তো দেখো ফুয়েলের যে প্রিপারেশনটা, বিহেভিয়ারটা, তৈরি করার যে পদ্ধতিটা, এটা কি করছে, রিডিউসিং এমিশন, অর্থাৎ যে জ্বালানিটা আমরা ইউজ করছি সেই এমিশনটা অন্যান্য টেকনোলজিক্যাল জিনিসের উপর ডিপেন্ড করে আমরা পরিবেশের ক্ষতিটা কম করছি। অর্থাৎ এমিশন বলতে আমরা CO2, CO এই এমিশন গুলোর কথা বলেছি। যেমন আমি বললাম যে বায়োফুয়েলে আমাদের অনেক বাস চলছে কলকাতায়, গ্রিন বাস যেগুলোকে বলে, ব্যাটারিতেও চলতে পারে বা বায়োফুয়েলেও চলে একটা বাস আমি দেখেছি, তো সেখানে এই এমিশন গুলো কম হয়। ডিসঅ্যাডভান্টেজ দেখো, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বায়োমাস ফুয়েল আর মেইনলি বার্ন অন ইনসাফিসিয়েন্ট ওপেন ফায়ার অ্যান্ড ট্র্যাডিশনাল স্টোভ। তো এটা একটা দেখো, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা যে ওপেন ফায়ার, যে কাঠ জ্বালায় বা কাঠ থেকে তৈরি হয় সেটা একটা ওপেনলি হয়, সেটা একটা যদিও পরিবেশের ক্ষেত্রে হার্মফুল,
কিন্তু এই পদ্ধতিটা পুরোনো দিনেও হয়েছিল। তোমরা তাহলে এখানে বলতে পারো যে হিস্ট্রিতে যে দাবানল হতো সেটাতেও পৃথিবীতে ক্ষতি করতো, কিন্তু যতটা আমরা ফসিল ফুয়েল জ্বালিয়ে না পৃথিবীর ক্ষতি করেছি, বায়োমাস এনার্জি সেখানে আমাদের ততটা ক্ষতি দেয় না। যেহেতু এর এক্সাম্পল আমরা বলতে পারি যে অনেক সময় দাবানলে যখন পৃথিবীতে আদিম মানুষ ছিল সেই সময় দাবানলও হতো, গাছে গাছে ঘর্ষণ লেগে একটা জঙ্গলের পর জঙ্গল পুড়ে ছাই হয়ে যেত। তো সেখানেও পৃথিবীর ক্ষতি হতো, কিন্তু সেই সময় নেচার আবার সেই জিনিসটাকে অ্যাবজর্ব করে নিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারতো। কিন্তু ফসিল ফুয়েল যবে থেকে আমাদের ইনভেন্ট হয়েছে, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকেই আমাদের ফসিল ফুয়েলের ইউজটা বেশি হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে। তো সেই সময় থেকে আমরা বা বলতে পারো আমি ফসিল ফুয়েলের কথাটা ওই সময় বললাম, কিন্তু ফসিলের ইউজটা, কার্বনের ইউজটা ইউজ হচ্ছে তোমার যে সময় ইন্ডাস্ট্রি রেভলিউশন এসেছে ওয়েস্টার্ন কালচারে, অর্থাৎ যে সময় তোমার ইন্ডাস্ট্রি আসছে, বলতে পারো কাপড়ের ইন্ডাস্ট্রি, যে সময় ব্রিটিশ শাসন চলছে আমাদের দেশে, কাপড়ের ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রি, বা যে সময় জাহাজ চলতো, যখন এনার্জিতে জাহাজ বা মোটরে জাহাজ চলতো, যেমন টাইটানিকের সময় যে কথাটা বলছি, সেখানে দেখবে কয়লার বিভিন্ন ইউজ করা যায়। যে সময় স্টিম ইঞ্জিন তৈরি হয়েছে সেই সময় থেকে আমরা কি করছি, ফসিল ফুয়েলকে ইউজ করছি, দ্যাটস মিন কয়লাকে ইউজ করছি। আর তেলের কথা বা ক্রুড অয়েলের কথা তো বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এসছে। তো তার ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশের বেশি পরিমাণ ক্ষতি হয়েছে যত না বায়োমাস ফুয়েল আমরা দীর্ঘদিন ধরে ইউজ করছি। তো বায়োমাস ফুয়েল ইউজটা হচ্ছে ওল্ড টেকনোলজি, এটা নিউ নয়, এটা বহু পুরোনো দিনের মানুষ ইউজ করে থাকতে, প্রথম ফুয়েল বলতে পারো আমাদের। তো ইটস মেক মেনি কেসেস ডিমান্ড the biomass fuel outage sustainable supply. This can contribute to the deforestation, land degradation and desertification. দেখো এটা একটা প্রবলেম আমাদের কি, যে ডিফরেস্টেশন মানে গাছকে কেটে 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 আমাদের যে জমিতে গাছের সংখ্যা কমে যাচ্ছে, পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাচ্ছে, এটা একটা বড় প্রবলেম তৈরি করছে। ল্যান্ড ডিগ্রেডেশন অর্থাৎ ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে। তো এগুলো সমস্ত কেসের ক্ষেত্রে বায়োফুয়েলকে কাজে লাগিয়ে এগুলো আমাদের প্রবলেম জানাচ্ছে। আনক্লিন বার্নিং লিডস দ্য এমিশন, অর্থাৎ পরিষ্কার করে না জ্বালানোর ফলে এটা একটা এমিশন তৈরি করছে। ডুয়েলিং রিসোর্স লিড দ্য অ্যাডিশনাল ওয়ার্কলোড ফর ওমেন, এটা আমাদের জন্য যেখানে উজ্জ্বলা গ্যাসের কনসেপ্ট এনেছে মোদী সরকার, তো সেই কনসেপ্টের কথা এখানে বলা হয়েছে যে একজন মহিলা যখন বায়োফুয়েল জ্বালিয়ে তার ঘরের খাবার তৈরি করে, তো সে প্রায় কত সংখ্যক সিগারেটের ধোঁয়াকে ইনহেল করছে অ্যাট এ টাইম। তো সেটার কথা থেকে কনসেপ্ট নিয়েই মোদী সরকার উজ্জ্বলা স্কিম বার করে মহিলাদের জন্য, যেখানে গ্যাসকে অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের মহিলাদেরকে দেওয়ার কনসেপ্ট রাখা হয়। এটা একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, তোমরা এটা কোনো পার্টিগত ইনিশিয়েটিভ ভেবো না। তো ইনিশিয়েটিভটা খুবই ভালো, যেখানে বায়োফুয়েলকে কাজে লাগিয়ে গ্যাসের এলপিজিতে মানুষকে কনভার্ট করা হয়েছে। তো এটা হচ্ছে ওয়ার্কলোড ফর দ্য ওমেন এন্ড চিলড্রেনের ক্ষেত্রে স্পেন্ড টাইম সেপারেট ফায়ারউড জড়ো করতে যেত, তো অনেক এখনো গ্রাম আছে যারা ফায়ারউড এই সমস্ত জড়ো করতে যেতে হয়, তো সেইগুলোকে জড়ো করে এনে তাদেরকে আবার রান্না করার জন্য সেগুলোকে শুকনো করতে হয় এবং সেটাকে জ্বালানি হিসেবে ইউজ করতে হয়। তো এখান থেকে বাঁচাবার জন্য ফসিল ফুয়েলের ব্যাপারটাকে কনসেপ্ট নেওয়া হয়েছে, কিন্তু স্কিমটা অতটা সাকসেসফুল হয়নি, কারণ আজকের দিনে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারছো গ্যাসের দাম হাই এক্সপেন্সিভ চলে গেছে। অর্থাৎ যে যে টার্গেট নিয়ে উমেনদেরকে এটাতে ইনভলভ করা হয়েছিল যে তারা ফসিল ফুয়েলের বদলে এই বায়োফুয়েলের বদলে তারা এলপিজি কে ইউজ করুক, কিন্তু এখন যেটা গভর্নমেন্টের যে স্কিমটা, যেখানে গ্যাসের দাম হিউজ পরিমাণ চলে গেছে, তো সেখানে মনে হয় না যে স্কিমটা অতটা সাকসেসফুল করতে পেরেছে গভর্নমেন্ট। তো নেক্সট দেখো এখানে লেখা আছে দ্য ফুয়েল that find the often of a lower grade that's burn in the more smoke and less heat, তো যা বেশি পরিমাণ ধোঁয়া সৃষ্টি করে এবং কম পরিমাণ এনার্জি সৃষ্টি করে, এটা লেখা আছে এই লাইনটা। নেক্সট দেখো 4 নম্বর লেখা আছে এভরি ইয়ার দ্য স্মোক অফ ওপেন ফায়ার ট্র্যাডিশনাল স্টোভ লিডিং ইনডোর এয়ার পলিউশন, এটা তো বললাম ইনডোর এয়ার পলিউশন তৈরি করে আইএপি, সেটা লিখে দিয়েছি। kills about 4.3 million people and 1.10, তো এখানে 4.3 মিলিয়ন পিপলকে অনেক সময় এটা মৃত্যুর দিকে ঠেলে যায়। আমি তোমাকে বললাম যে সিগারেট যতগুলো ধোঁয়া সৃষ্টি হয় এখানে, সেই সিগারেটের সংখ্যাটা বলা নেই, আমরা রিসার্চে একটা জায়গায় পড়েছিলাম যে অতগুলো সিগারেটের ধোঁয়া খাওয়ার পরিমাণ একবার জ্বালানিতে এটা মানুষের ক্ষতি করে। তো এই হচ্ছে 8 সেকেন্ড সামওয়ান মোস্টলি ওমেন অ্যান্ড চিলড্রেন, তো প্রতি 8 সেকেন্ডে দেখো যে প্রায় মোস্টলি ওমেন অ্যান্ড চিলড্রেনের মধ্যে প্রত্যেকেই মারা যায় 8 সেকেন্ডের পরে বায়োমাস ফুয়েলকে জ্বালিয়ে।
এটা খুবই দুঃখজনক যে প্রতি 8 সেকেন্ডে পৃথিবীতে যতজন মারা যায় বায়োমাস ফুয়েল জ্বালালে প্রতি 8 সেকেন্ডে, তার ক্যালকুলেশন বেরিয়ে গেছে যে 8 সেকেন্ডে সেই পরিমাণ প্রতিজন মারা যাচ্ছে। তো এটা খুবই দুঃখদায়ক জিনিস। ফুয়েল উড ইজ অফেন কালেক্টেড অন ডেইলি বেসিস, হ্যাজ নো টাইম টু ড্রাই বিফোর ইউজ। তো এটার একটা মেন রিজন বলছে এত ধোয়ার কারণ হচ্ছে যে প্রতিদিন এই শুকনো কাঠ আমরা সবসময় পাই না। যেমন গাছ থেকে কোনো কাঠ পড়লে সেটা কাঁচা থাকে, সেটা শুকনো করে ইউজ করলে সেটা সহজে জ্বলে যায় কিন্তু ধোঁয়াটা কম হয়। কিন্তু সেটাকে ড্রাই যতক্ষণ না করা হয় তার আগেই আমরা ইউজ করি। তার কারণ হচ্ছে সেই রিকোয়ারমেন্ট অফ দ্য বায়োমাস ফুয়েলের রিকোয়ারমেন্টটা কমপ্লিট করা না। অর্থাৎ একটা মহিলা যদি তার বাড়িতে সঠিকভাবে কাঠকে জড়ো করে না নিয়ে এসে যদি শুকনো করে ইউজ করে সেটার জন্য তাকে দীর্ঘদিন ওয়েট করতে হবে। কিন্তু তার তো রান্নার ক্ষেত্রে অসুবিধা হবে, তো সে কি করে কাঁচাটাই এনে সেই জ্বালানিতে ইউজ করতে থাকে, তার ফলে ধোঁয়াটা জেনারেট বেশি হয়। সেটা এখানে লাইনটায় লেখা আছে। And this makes the use of the less efficient as some heat is wasted to drive moisture out the water and moist fuel result more smoke. তো এইটা কথাটা যেটা আমি বাংলায় বললাম সেটাই লেখা আছে যে moist fuel অর্থাৎ ভিজে কাঠের যে ফুয়েলটা সেটা কি করে বেশি পরিমাণ স্মোক তৈরি করে। তো এই হচ্ছে বায়োমাস ফুয়েলের কনসেপ্ট। এরপর কোনো যদি কারো কোশ্চেন থাকে সেটা জিজ্ঞেস করতে পারো। এরপর আমি নিউক্লিয়ার এনার্জিতে চলে যাব। যদি কেউ কোনো কোশ্চেন থাকে সেটা জিজ্ঞেস করতে পারে। এরপরে নিউক্লিয়ার এনার্জি ফার্স্ট পড়লে আজকে কাল সে টপিক শেষ হবে। কোশ্চেন যদি কারো থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে নিউক্লিয়ার এনার্জি অবধি বলা হয়েছে, কিন্তু এখানে তো সোলার এনার্জিটাও তো হতে পারে যে রিনিউয়েবল এনার্জির মধ্যে বা। আর একটা কোশ্চেন ছিল যে কোনটা সব থেকে বেশি ইন্ডিয়াতে কিন্তু ব্যবহার করা হয়, তোমাদের কোন টপিকে এনার্জিটা? দেওয়া নেই ম্যাডাম। কেউ বলছে এটা এটা তোমাদের টপিকে নেই, ঠিক আছে? সোলার এনার্জি কনসেপ্টে তোমার সিলেবাসটা খোলো, সেখানে লেখা নেই। দেখো আমি তাহলে সোলার এনার্জি ইনক্লুড করতাম। আর একটা কোশ্চেন আছে যে তোমাদের এই সিলেবাস দেখো। ওকে স্যার, আর বলছিলাম যে এই এনার্জি গুলোর মধ্যে মানে জাস্ট আমি হতে পারে এই মানে আছে কোশ্চেনটা বলে সোলার এনার্জি। সিলেবাসে নেই স্যার, কিন্তু আমি জাস্ট একটা জিজ্ঞাসা করছি যে হ্যাঁ এটা তো হতে পারে, এটাও তো একটা এনার্জি, এটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আমি তো বলেছি পড়াতে গিয়ে তো সোলার হ্যাঁ কথা হ্যাঁ, তো সেটা বলেছি। তো হ্যাঁ, বলেছেন একদিন। আর একটা পড়াতে গিয়ে তো কোশ্চেন আমি ছিল সোলার যে এনার্জি কথা বললাম তো ক্লাসে। এই রিনিউয়েবল চারটে এনার্জির মধ্যে কোনটা সব থেকে ইন্ডিয়াতে ব্যবহার হয়? মানে বলো। বায়োমাস এনার্জিটা না এনার্জিটা হাইড্রো ইলেকট্রিক এনার্জিটা কোনটা চারটে সব থেকে এনার্জির মধ্যে ইন্ডিয়াতে বেশি দেখো ব্যবহার ইন্ডিয়া হচ্ছে চারটের মধ্যে? নদীমাতৃক নদীমাতৃক দেশ। আমি ইন্ডিয়ার কথা যখন বললে তুমি, ইন্ডিয়া হচ্ছে নদীমাতৃক দেশের কথা বলেছি। হাইড্রো ইলেকট্রিসিটি ইউজ বেশি হয় এবং সাউথের দিকে সোলার এনার্জি ইউজটা বেশি হয়, যেটা তোমার নেই। সোলার এনার্জি এন্ড হাইড্রো ইলেকট্রিসিটি এনার্জিটা বেশি হয়। তারপরে আছে হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, ঠিক আছে? আর আচ্ছা। বায়োমাস তো তোমরা বললাম যে গ্রামের দিকে এখনো ইউজ হয়, এটা ওল্ড টেকনোলজি, কিন্তু এটা এখনো ইউজ করে গ্রামের সাইডে। তার জন্য আমাদের উজ্জ্বলা স্কিম নিয়ে এসছে গভর্নমেন্ট, যে কথাটাও বললাম, যেটাকে কম করানোর জন্য। তো সেগুলো বুঝতে পারছি। প্রথম আমাদের যেটা সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি হাইড্রো রিনিউয়েবল হিসাবে। আর তোমার হচ্ছে সোলার হচ্ছে সাউথ ইন্ডিয়াতে সোলার এবং নর্দার্ন ইন্ডিয়াতে হাইড্রো, তার সঙ্গে নিউক্লিয়ার প্লান্ট, ঠিক আছে? ওকে আর স্যার। কারো কোনো কোশ্চেন? তো দেখো এরপরে আমাদের পৃথিবী। হ্যাঁ, কেউ কোশ্চেন করছো? ঠিক আছে, দেখো এরপরে নেক্সট টপিক চলে যাচ্ছে নিউক্লিয়ার এনার্জি। পৃথিবীর সব থেকে বিপর্যয় বলতে পারো নিউক্লিয়ার। এর এনার্জিটা খুবই ভয়াবহ। এক্ষেত্রে আমি একটা মাইথোলজিক্যাল কনসেপ্ট একটুখানি আনবো, যারা ক্লাসে আছে তারা একটু মন দিয়ে শুনবে। এটা আমি একটা জায়গায় রিসার্চে পড়েছিলাম যে আমাদের পুরাণে যে ব্রহ্মাস্ত্রের কথা বলা আছে, যেটা অনেকে শুনে থাকবে যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়ে অনেকে মেরে দিত, ব্রহ্মা বা যুদ্ধক্ষেত্রে ইউজ করা হতো। তো ব্রহ্মাস্ত্র প্রয়োগের ফলে যেখানে যেখানে পুরানো গ্রন্থ বা বেদ পুরাণে যারা পড়েছে তাদের রিসার্চ ওয়ার্কে লেখা আছে যে ব্রহ্মাস্ত্র এমন একটা অস্ত্র ছিল যেখানে প্রয়োগ করা হতো সেখানে দীর্ঘদিন যাবৎ খরা চলে আসতো, গাছের পাতা নষ্ট হয়ে যেত এবং সেখানে যে প্রাণের শরীরে অনেক বিকলাঙ্গ রোগ দেখা যেত। তো ব্রহ্মাস্ত্র এই জিনিসটাকে
তখনকার দিনে নিউক্লিয়ার এনার্জির সঙ্গে এখনকার নিউক্লিয়ার এনার্জির সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ আমাদের পুরাণে যেটা ব্রহ্মাস্ত্র সেই জিনিসটাই হয়তো আমরা ধারণা করতে পারি তখনকার দিনে ইউজ হতো অ্যাজ এ নিউক্লিয়ার এনার্জিকে ইউজ করা হতো। তো এই হচ্ছে ব্যাপার। এটা একটুখানি বলার কারণ এই কারণে যে ব্রহ্মাস্ত্র প্রয়োগটা এটা তো ওরা পড়ে থাকবে, কিন্তু ওইটা যে নিউক্লিয়ার এনার্জি ইউজ করা হতো বা অ্যাজ এ সেম টাইপ অফ এনার্জিকে ইউজ করে সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো, সেটা হয়তো অনেকেই জানতো না যে পুরাণে তো এর তুলনা করা আছে। তো এই হলো নিউক্লিয়ার এনার্জি, যেটা পৃথিবীর সব থেকে বড় অভিশাপ। অভিশাপে এই কারণেই বলবো, এ যতটা না আমাদের উপকার করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে। তার কারণ 9টা পৃথিবীর দেশ আছে যারা নিউক্লিয়ার শক্তিশালী অর্থাৎ নিউক্লিয়ার বোম বানিয়েছে, তারা সেই এনার্জিকে ভালো কাজে না লাগিয়ে বোম বানিয়ে রেখেছে নিউক্লিয়ার ওভারহেড দিয়ে। যার ফলে কি হচ্ছে, সেখানে আমাদের সবসময় যে সমস্ত দেশ যুদ্ধের মনোভাবই তৈরি হয়, তার মধ্যে সব থেকে বড় ভয়ঙ্কর ভূমিকা আছে নর্থ কোরিয়ার, যেটা তানাশাই আছে। সে সবসময় নিউক্লিয়ার অ্যাটাক করার চিন্তা ভাবনা রাখে বা হাইড্রোজেন বোম অ্যাটাক করার চিন্তা ভাবনা রাখে ইউএস এর উপর। আর ইউএস এর সঙ্গে কোনো দেশে যদি একবার যুদ্ধ লেগে যায় তো গোটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়ে যাবে, জানোই, এটা বুঝতেই পারছো। তো এই হলো ব্যাপার। তো নিউক্লিয়ার এনার্জি অ্যাজ এ এনার্জি খুবই ভালো আবার খুবই ক্ষতিকর। তার জন্য ইতিহাসে 2-3টে ঘটনা আমি বলবো, সেটা খুবই দুঃখদায়ক, এবং সেই ঘটনাটা যখন আমি এক্সপ্লেন করবো তোমরা বুঝতে পারবে যে কেন নিউক্লিয়ার এনার্জি খুব ভালো নয়। তো এর ব্যাপারটা পড়ে নিই একটুখানি, কি নিউক্লিয়ার এনার্জি কি কাজে লাগানো হয় বা কিভাবে তৈরি করা হয়। নিউক্লিয়ার এনার্জি ইজ আ ফ্রম দ্য স্প্লিটিং অ্যাটম। স্প্লিটিং অ্যাটম মানে তোমরা পরমাণুর কথা নিশ্চয়ই পড়েছো ফিজিক্সে, যখন ছোটবেলায় ডাল্টনের মতবাদ। তো সেখানে যারা ফিলোসফি স্টুডেন্ট আছে তারাও পরমাণুর কথা পড়েছো নিশ্চয়ই, তো তারা জানো। তো এখানে অ্যাটম শব্দটা আছে, এখানে কি করা হচ্ছে, অ্যাটম কি করে একটা রিঅ্যাক্টরের মধ্যে তার অ্যাটমকে অর্থাৎ যে পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন প্রোটন সেখানে তাদেরকে স্প্লিট করে দেওয়ার চেষ্টা করা হয় অ্যাজ আ মেশিনারি সিস্টেমে। স্প্লিট করতে গিয়ে সেখানে একটা এনার্জি জেনারেট হয়, কিছু হিউজ পরিমাণে এনার্জি, আর যেটা দীর্ঘদিন চলতে থাকে সেই এনার্জিটা। তো এই হিট থেকে এই টারবাইনের মাধ্যমে আমরা কি করি, জেনারেট ইলেকট্রিসিটি তৈরি করি। স্টিমের মাধ্যমে হিট, ওয়াটার স্টিম এন্ড টারবাইন দুটোকে কাজে লাগিয়ে আমরা তৈরি করি। দুটো ভাবে এনার্জিকে, নিউক্লিয়ার এনার্জিকে কাজে লাগানো যায়। একটা হচ্ছে স্প্লিটিং এন্ড একটা হচ্ছে জয়েনিং, অর্থাৎ একটা হচ্ছে মার্জিং করে এবং একটা স্প্লিট করে। সূর্যের কাছে যে সূর্যের কাছে যে নিউক্লিয়ার এনার্জিটা চলছে সেটা হচ্ছে সূর্যতে সবসময় কি হচ্ছে, জয়েনিং হচ্ছে, যার ফলে ওর হিটটা প্রচুর। তো সব থেকে স্প্লিটের তুলনায় জয়েনিং এতে বেশি পরিমাণ হিট তৈরি হয়, যে জন্য সূর্যতে এত হিট। সূর্যতে আমরা হিলিয়াম হাইড্রোজেন গ্যাস আছে, তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়ারের সবসময় এখানে ফ্রিকশন চলছে। তো যে ফলে এনার্জি তৈরি হচ্ছে, সূর্য থেকে এত এনার্জি আসছে আমাদের পৃথিবীতে ওপর। তো স্প্লিটিং অ্যাটম রিঅ্যাক্টর, এখান থেকে হিট হয় স্টিমেতে এবং সেখান থেকে টারবাইন তৈরি করে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। 93 নিউক্লিয়ার রিঅ্যাক্টর এন্ড 28 স্টেট জেনারেটলি মোস্ট 20% অফ দ্য নেশন ইলেকট্রিসিটি। অর্থাৎ 93টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর 28টা স্টেটের একটা কান্ট্রিকে 20% ইলেকট্রিসিটি দিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছো, একটা দেশে যদি 28টা স্টেট থাকে, 28টা রাজ্য থাকে, 93টা রিঅ্যাক্টর নিউক্লিয়ার রাখবে, সেখানে গোটা দেশটার 20 ভাগ ইলেকট্রিসিটি দিয়ে দেবে শুধুমাত্র নিউক্লিয়ার থেকে। and all without carbon emission, কোনো কার্বন এমিশন হবে না এখানে, because of the reactor use uranium and non fossil fuel, not a fossil fuel, কোনো fossil fuel লাগে না এখানে। ইউরেনিয়াম কে ইউজ করি কাজে লাগানো। ইউরেনিয়াম জাস্ট লাইক আ বল, যারা দেখেছো, যদি কেউ ইউরেনিয়াম দেখে থাকো তারা দেখবে যে একটা বলের মতো দেখতে, অরেঞ্জ কালারের বল। দিস প্লান্ট আর ভেরি are always on, well operated, avoid the eruption of the build with withstand extreme weather, সাপোর্টিং গ্রিড 24/7। তো এটা 24/7 ঘন্টা চালাতে পারি, এই এনার্জিটা ইউজ করতে পারি। অ্যাডভান্টেজ দেখো, অ্যাডভান্টেজ কি আছে, নিউক্লিয়ার এনার্জি 3 গ্রেটেস্ট প্রবলেম অফ দ্য হিউম্যানিটিস এনকারেজ দ্য স্ট্রাগল গেট এনার্জি। নাম্বার 1 হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডু নট রিকোয়ার্ড লটস অফ স্পেস। এটা বেশি জায়গা দরকার হয় না, এটা আমাদের সত্যি সবই বলতে পারে যে খুব ছোট জায়গার মধ্যে একটা ফ্রিকশন করতে গেলে যতটুকু রিঅ্যাক্টর লাগে সেটাই, আর কিছু লাগে না। ইট ডাজ নট পলিউট, এটা পলিউট করে না, এটা তো আমি বললাম। নিউক্লিয়ার এনার্জি তো বাই ফার মোস্ট কনসেন্ট্রেটেড ফ্রম দ্য এনার্জি। তো এটা একটা কনসেন্ট্রেটেড এনার্জি, মোস্ট কনসেন্ট্রেটেড এনার্জি নিউক্লিয়ার এনার্জি, মানে এটাকে
তোমার সব থেকে কম কস্টে, সব থেকে কম সহজে তৈরি করা যায়, কনসেন্ট্রেটেড এনার্জি বলা হয় তাকে। আর ডিসঅ্যাডভান্টেজ দেখো, ডিসঅ্যাডভান্টেজের সঙ্গে ইতিহাস বলে দেবো কি হয়েছে। দেখো, ওয়ান অফ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য নিউক্লিয়ার, যে নিউক্লিয়ার এক্সপ্লোশন, অর্থাৎ একটা বিস্ফোরণ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে থাকে। অ্যান্ড প্রডিউস রেডিয়েশন, রেডিয়েশনটা খুব খতরনাক। রেডিয়েশন যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে তাদের সবার প্রথম তো বমি ভাব আসে এবং তাদের চোখ কালো হয়ে যায়, এবং সেটা রেডিয়েশন একজন চলে এলে সে বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে, পরবর্তীকালে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো রেডিয়েশন খুবই খতরনাক জিনিস। এর জন্য আমি একটা মুভি দেখতে বলবো, প্রত্যেকে মুভি দেখা ভালো। চার্নোবিল বলে একটা মুভি আছে, রাশিয়া মেড, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। যদি ইংলিশ সাবটাইটেলে কেউ দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে সেখানে চার্নোবিল ঘটনা যেটা ঘটেছিল, আমি যখন ইতিহাস বলবো সেখানে বুঝতে পারবে, সেটার উপর একটা মুভি আছে। তো ওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে মানুষের কতটা ক্ষতি হয়েছিল। So explosion radiation is this as harm to cell body that would can be makes harm seeks and cause thy death. মৃত্যু পর্যন্ত হয়ে যায়। Illness can be appear and state of the pupil years after they are exposed to nuclear radiation. তো nuclear radiation ফলে মৃত্যু হয়ে যায়। A possible type of the reactor disaster known the meltdown, meltdown মানে হচ্ছে গলে যাওয়া, and meltdown and the fission reaction and the atom goes out of control। অর্থাৎ যখনই কোনো একটা হিট জেনারেটর বলে মেল্ট ডাউন হয়ে যায়, রিঅ্যাক্টর গলে যেতে শুরু করে, সেখানেই তাকে কন্ট্রোল করা শক্ত হয়। উইথ দ্য লিডস অফ দ্য নিউক্লিয়ার এক্সপ্লোশন রিলিজিং দ্য গ্রেট অ্যামাউন্ট অফ দ্য রেডিয়েশন। এটা এক্সপ্লোশন হলে রেডিয়েশনটা, যে রেডিয়েশনটা ছড়ায়, অর্থাৎ যার যে রেডিয়েশনটা বাতাসে ছড়িয়ে পড়ে সেটা থেকেই ক্ষতি, আর কোনো ক্ষতি নেই। এটা এক্সপ্লোশন কে কারণে হয়, প্রচন্ড পরিমাণে হিট। এটা কুলিং সিস্টেম সব থেকে বড় দরকার হয়, তা ঠান্ডা করতে হয় রিঅ্যাক্টরটাকে বারবার। এটা মাথায় রাখবে যে রিঅ্যাক্টরটাকে বরাবর ঠান্ডা রাখতে হয়, যার কারণে কুলিং সিস্টেম যদি না কাজ করে, এই যে এতগুলো ইতিহাসে ঘটনা ঘটেছে প্রত্যেকটার ফেলিওর হচ্ছে কুলিং সিস্টেম। অর্থাৎ কুলিং সিস্টেমের উপর এখানে নজর দেওয়া হয়নি, যার ফলে এটা বাস্ট করে গেছিল বা এক্সপ্লোজ করে গেছিল, যেটা আমি বলছি। দেখো, সবার প্রথম ঘটনা হয়েছিল 1979 ইন দ্য ইয়ার দ্য মাইল আইসল্যান্ড অফ দ্য হারিসবার্গ, এটা জায়গাটার নাম। পেনিসালভিয়া, দ্য কুলিং সিস্টেম অফ দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইজ ফেলড। আমি বারবার বলেছি যে কুলিং সিস্টেমটা বারবার নজর রাখতে হবে, তো কুলিং সিস্টেম এখানে ফেল করে গেছিল। রেডিয়েশন এক্সপেক্ট, এখানে রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল, ফোর্সিং দ্য থাউজেন্ড অফ পিপল রান অ্যাওয়ে, হাজার হাজার পিপল চলে গেছিল। Unfortunately, the problem was solved minutes before the total meltdown would be occurred, and there was no death. তো এটা 1 মিনিট আগেও এটাকে কুলিং সিস্টেমে যদি নজর রাখা হতো, সেখানে আমরা এই প্রবলেমটা গলে যাওয়াটা, রিঅ্যাক্টর গলে যাওয়াটা বলতে পারতাম, কমিয়ে দিতাম। তোমরাই জানো যে সূর্যের কত হিট, অর্থাৎ সূর্যতে যদি ওরকম অত দূরে থেকে এত হিট আমাদের পৃথিবীতে আসতে পারে, তাহলে একটা ছোট্ট বল হয় রেডিয়ামের বল, অর্থাৎ সেখানে যে কাজে লাগানো হয় সেই বলটা, আমি যেটা অরেঞ্জ কালারের বলের কথা বললাম। তো এই জিনিসটা যখন আমরা ইউরেনিয়ামের বলটা এইটুকু খুবই ছোট সাইজের, এবং সেটা বলতে গেলে আঙুলেও আসবে না, এইটুকু পয়েন্টের মতো ব্যাপারটা থাকে। তো সেইখান থেকে এত হিট তৈরি হয়, তো সেটাকে কুলিং ডাউন করাটাই সব থেকে বড় ব্যাপার। তো এটা একটা 1979 ঘটনা ঘটেছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, যেটা বলতে পারো ইউএসএসআর, অর্থাৎ ইউনাইটেড রাশিয়া যখন ছিল 1993 পর্যন্ত, রাশিয়া অনেকগুলো দেশের সঙ্গে জয়েন্টলি ছিল। যে সময় অনেকেই জানবে ইউএসএ আর ইউনাইটেড রাশিয়া, যেখানে ইউএসএসআর বলা হয়ে থাকে, তো সেটা খুবই গর্বের ব্যাপার ছিল। রাশিয়া এখনো গর্বের ব্যাপার সেখানে নিউক্লিয়ার এনার্জির দিক দিয়ে, ওদের প্রচুর পরিমাণে গোটা বিশ্বের মধ্যে নিউক্লিয়ার বোম রাখা আছে। তো রাশিয়া এই চার্নোবিল বলে যে জায়গাটা, যেটা মুভিটা বললাম, তো এই মুভিতে এইটা জায়গাটাকে নিয়ে গর্ব করতে, তাদের নিউক্লিয়ার প্ল্যান্টটাকে নিয়ে। এটা একটা গোটা শহরের মতো তৈরি করে দিয়েছিল। কেউ ইউটিউবে গিয়ে চার্নোবিল সার্চ করতেও পারো, সেখানে দেখতে পাবে যে অনেক বাড়ি, স্কুল, ইভেন ইফ রেসিডেন্স হাউস, যারা কাজ করতে তাদের জন্য স্কুল, সবকিছু গড়ে দেওয়া হয়েছিল সেখানে। তো এই চার্নোবিলের কাছে ইভেন ইফ র্যাডার পর্যন্ত রাখা থাকতো, যাতে কেউ, এতটাই গর্বের ব্যাপার ছিল। 5খানা প্ল্যান্ট ছিল তাদের। তো 1986-এ কি ঘটনা ঘটে, এরকম আবার কুলিং সিস্টেম ফেলিওর হয় সেখানে নিউক্লিয়ার প্ল্যান্টে, এবং সেটা এক্সপ্লোড হয়ে যায়, যার ফলে কি হয়, এখানে থাউজেন্ডস অফ পিপলের ডেথ হয়ে যায় রেডিয়েশনের ফলে, এবং কিছু দিনের মধ্যে। এবং যখন এটা মুভিতে দেখবে তখন দেখতে পাবে যে উপর থেকে অনেক পাখি ধীরে ধীরে পড়ে যেতে শুরু করে, অর্থাৎ রেডিয়েশনের প্রভাবটা এতটাই হয়ে গেছিল যে উপরের আকাশে উড়ে থাকা পাখিরাও মাটিতে এসে পড়ে যাচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার, ডিসঅ্যাডভান্টেজ এটা নিউক্লিয়ারের। নেক্সট দেখো, ফরেস্ট। ফরেস্ট ইজ দ্য ইম্পর্টেন্ট রিনিউয়েবল নেচার সোর্স। এটা তো আর কিছুই না, তোমরা সবাই জানো যে ফরেস্ট একটা রিনিউয়েবল সোর্স।
ফরেস্ট আর বায়োমাসের মধ্যে কোনো পার্থক্য নেই, সেই জন্য আমি এখানে জাস্ট শুধুমাত্র ফরেস্টের ব্যাপারটা ডেসক্রাইব করে দিচ্ছি, মেজর কিছু বলার নেই বলে। তো এটা আর্থের লিথোস্ফিয়ার মানে আর্থের ভূমিভাগেই থাকে কভার করে ফরেস্টটা। ইটস কনসিডার সেন্টার অফ দ্য বায়োডাইভার্সিটি। আমাদের বায়োডাইভার্সিটি মানে ফরেস্টের মাধ্যমে, জঙ্গলের মাধ্যমে অনেক বায়োডাইভার্সিটি থাকে, সেটা আমাদের মেনটেন করে বায়োডাইভার্সিটিটা। কমপ্লেক্স অ্যাজ দ্য কনস্ট্যান্টলি চেঞ্জ অফ দ্য এনভায়রনমেন্ট, হাউস হোল্ড লাইফ, ট্রিজ, সার্স, ফ্লোরা, ফনা, এগুলো তো আমরা এনভায়রনমেন্ট ক্লাসে পড়েছি। ফ্লোরা, ফনা এগুলো আমি আগের দিনই ক্লাসেও আলোচনা করেছি মনে হয়। তো মাইক্রোস্কোপিক সয়েল অর্গানিজম এগুলোই ফরেস্টে থাকে। এগুলো কি করে, আমাদের যে সমস্ত নেচার আছে সেখান থেকে উড বা অন্যান্য জিনিস, ফরেস্ট থেকে আমরা যে সমস্ত অন্যান্য ফুয়েল, যেগুলো কাঠ জ্বালিয়ে ফুয়েল তৈরি করি বা এগুলো থাকে, তার ফরেস্ট পুরোনো দিনে ছিল বলেই এখনকার দিনে আমরা কয়লা পাই। তোমরা জানো যে আগেকার দিনে গাছ মাটির তলায় পড়ে চাপে আর তাপেতে কয়লা তৈরি হয়, এটা সামান্য ফিজিক্সের ব্যাপার। তোমরা ছোটবেলা থেকে পড়ে থাকো, ইতিহাসেতেও পড়েছো কয়লা কিভাবে তৈরি হয়েছে। তো এগুলো ব্যাপার। তাছাড়া ফার্নিচার তৈরি করতে লাগে, ক্লোথ তৈরি করতে লাগে, গামস তৈরি করতে লাগে, রেসিন তৈরি করতে লাগে, এগুলোতে আমাদের ফরেস্টের কাজ লাগে। তো ফটোসিনথেসিসের ফলে অক্সিজেন তৈরি হয়, সব থেকে বড় ব্যাপার। তো যেগুলো আমরা অ্যাটমসফিয়ারে ইনহেল করি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এবং অক্সিজেন নিই। তো এই হলো ফরেস্টের কনসেপ্ট। সেটা একটা এনার্জি হিসেবে কেন দেখিয়েছে, যে এটা আমাদের অন্যান্য ফুয়েলের মতনও কাজে লাগে কিছুটা, ফরেস্টের ফুয়েল। তো এলো পুরো ব্যাপার আজকে আমি পড়ালাম তোমাদের এই টপিকটার সেকেন্ড পার্টটা। আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। তারপরে আমি লাস্ট দিনের যে আইসিটি ক্লাসে কিছু কিছু কেউ কোশ্চেন করেছিল সেগুলো বলে দেবো, আর উত্তর দিয়ে দেবো, তারপরে আমি ক্লাস ছেড়ে দেবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, আমি বুঝলাম যে প্রত্যেকই ব্যাপারটা বুঝতে পেরেছে। তো প্রথমে চলে আসি কোশ্চেনের দিকে। আমাকে একটু কোশ্চেনটা খুলে নিতে দাও, 2 মিনিট ওয়েট করো। স্যার বলছিলাম আমার ফার্স্ট, একটা কোশ্চেন আছে। বলো বলো, শুনছি, বলো হ্যাঁ স্যার বলো। বলছিলাম ওই যে জিওথার্মাল এনার্জির যে বলো ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে না ওখানে বলো কোশ্চেন 3 কি, বলো। নম্বর। স্যার শুনতে পাচ্ছেন? হুম, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো তুমি কোশ্চেনটা বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে স্যার পাচ্ছি, বলো কোশ্চেনটা বলো, হচ্ছে শুনতে পাচ্ছি। জিওথার্মাল এনার্জির 3 নম্বর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে না ওখানে 3 নম্বর পয়েন্টটা একটু বলুন না, রান আউট অফ স্টিম। হুম, রান আউট অফ স্টিমটা দেখো, এটা হচ্ছে বলেছিলাম যে এখানে কি হচ্ছে দেখো, ইট সাইটস রান আউট অফ স্টিম ওভার দ্য পিরিয়ড ডিউ টু ড্রপ অফ টেম্পারেচার। মানে মাটির তলায় সব জায়গায় টেম্পারেচার সমান থাকে না। যেখানে দীর্ঘদিন ধরে একটা প্লান্ট লাগানো হয় তার টেম্পারেচার ধীরে ধীরে ড্রপ করতে থাকে, এটা একটা মেইনলি ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ একটা প্লান্ট আমি লাগালাম সেটা দীর্ঘদিন ইউজ করার জন্য, কিন্তু সেখানে আমাকে শিফট করে যেতে হবে। তার কারণ হচ্ছে টেম্পারেচারটা ধীরে ধীরে লো হতে থাকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো সেখানে আস্তে আস্তে টেম্পারেচার ইউজ করে করে সেটা জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেহেতু তারা সারফেসের কভারে চলে আসছে। মানে মাটি খুঁড়ে তো স্টিমটা পেতে হয়, তো এটা একটা সারফেসের হাওয়া, ধীরে বলতেই পারো নেগলিজেন্স হলেও পেতে পারে। তো সে কারণে এখানে টেম্পারেচারটা ধীরে ধীরে ড্রপ করে। আর তারপরে বৃষ্টি বা অন্যান্য জল তো হতেই থাকে, মানে সেখানে একটা কুলিং ডাউন সিস্টেমটা চলতে থাকে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। 2 নম্বর ব্যাপার এখানে বলেছিলাম, যে সমস্ত কোম্পানি থাকে তারা কি করে, এই যে প্লান্ট গুলো আছে সেটা কন্ট্রোল করতে গেলে তাকে অনেক সময় রক্স কে কুলিং করতে হয়। তার কারণ হচ্ছে যেখানে ডিমান্ড কমে যায় সেই সময় আমরা জানি ইলেকট্রিসিটিকে স্টোর করা যায় না। সেই স্টোর করা না যাওয়ার জন্য মানে তুমি ব্যাটারিতে চার্জ করতে পারো, কিন্তু কত ব্যাটারিতে স্টোর করবে এনার্জিকে। তো সেখানে কি করতে হয়, একটা কন্ট্রোলিং সিস্টেম রাখতে হয়। যেখানে হাই ডিমান্ড থাকে, হাই এনার্জি দরকার হয়, সেই সময় এনার্জি বেশি জেনারেট করতে হয়। সেখানে কোনো কোনো স্কিমকে বেশি করে চালাতে হয়, কোথাও কোথাও স্কিমকে কমটা করতে গেলে কোম্পানির লস হয়। যে সমস্ত কুলিং সিস্টেম গুলো আছে সেগুলোকে ঠান্ডা করতে গেলে কোম্পানি অনেক সময় লস হয়। তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যেটা বলা হয় 3 নম্বর পয়েন্টে। আশা করি যে কোশ্চেনটা করলে বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
তো প্রথম কোশ্চেন আমি একবার জিজ্ঞেস করেছি পিকে যদি ক্লাসে থাকো একবার রেসপন্স করো। তোমার যে প্রবলেমটা ছিল গত আইসিটি তার এক্সামে, তো তোমার প্রবলেমটা তুমি বুঝতে পেরেছিলে? তুমি তো কোনো রেসপন্স করোনি। তারপর পিকে কি ক্লাসে আছো? হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছিলাম। আমি দেখেছি স্যার, পরে তুমি আমি পরে চেক করে দেখেছি স্যার, একদম ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, আমি পরে তো চেক করে দেখেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা যে সমস্ত কোশ্চেন করো, যদি কারো ডাউট থাকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে রেসপন্স করে দেবে মাঝে মাঝে, যে যে স্যার পেয়েছিলাম। আচ্ছা, এটিএম নিয়ে লাস্ট দিন একজন ক্লাসে বলেছিলে, সে কি খুঁজে পেয়েছিলে নেট থেকে? এটিএম নিয়ে যে কোশ্চেন করেছিলে অ্যাব্রিভিয়েশন থেকে, সে ক্লাসে থাকলে রেসপন্স করে দাও যে পেয়েছিলে সে। আচ্ছা দেখো, তারপরে আমি বলে দিই যে তানিয়া কিছু কোশ্চেন করেছিল। প্রথম তার কোশ্চেন ছিল যে ইউএসবি। তো ইউএসবি, তানিয়া যদি ক্লাসে থাকো, তোমার ওটা কোশ্চেনটার উত্তরটা ভুল ছিল। তো অ্যান্সারটা 2 হবে, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার